হ্যালো বন্ধুরা, মিন্টু ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আমি আপনার ছোট বোনের শিক্ষক। আপনি আমাকে কীভাবে এরকম একটা জঘন্য প্রস্তাব দিতে পারেন? আপনি কি একটাবারও চিন্তা করে দেখেছেন এইটা? দেখো শুভ, আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে যেটা বলছি সেটা বুঝে শুনেই বলছি। যদি তুমি আমার কথা না শোনো তাহলে কিন্তু তোমাকে কঠিন বিপদের মুখে পড়তে হবে। পরে কিন্তু তুমি অনেক আফসোস করবে। দেখেন, আমি আপনাকে বারবার বলেছি, আবারও বলছি, এটা আমার দ্বারা সম্ভব নয়। যেটা আমার দ্বারা সম্ভব নয় সেটা কেন আমাকে করতে বলছেন? আমি আপনাদের বাড়িতে আশ্রিতার মতো থাকি। আমাকে আশ্রয় দিয়েছিলেন আপনার বাবা। সেখানে যদি আমি আপনাদের দুই বোনের মধ্যে থেকে কারোর সাথে সম্পর্ক করার চেষ্টা করি, তখন সেটা বুঝতেই পারছেন কী হবে আমার জন্য। কাম অন শুভ, তোমাকে এই ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না। আমি আমার পরিবারকে বোঝাবো, কিন্তু তোমাকে রাজি হতেই হবে, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর তুমি জানো, রিমা যেটা চায় সেটা নিজের করে নিয়েই ছাড়ে। দেখেন, আপনি যাই করেন না কেন, এটা আমার দ্বারা কোনোদিনও সম্ভব না। তাই এরকম কথা আমাকে আর কোনোদিন বলবেন না। যদি এরকম কথা বলেন তাহলে আমি আপনার বাবাকে জানাতে বাধ্য হব। আর আমি যতদূর জানি আপনার আগে সম্পর্ক ছিল তামিম ভাইয়ের সাথে। তাহলে তার সাথে সম্পর্ক নষ্ট করলেন কেন? লিসেন শুভ, আমার ব্যক্তিগত বিষয়ে তোমাকে হস্তক্ষেপ করার কথা বলিনি। তামিমের সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু সেটা শেষ হয়ে গেছে। এখন আমি তোমাকে ভালোবাসি, তাই তোমায় আমাকে অ্যাকসেপ্ট করতেই হবে। না হলে কিন্তু অনেক বড় একটা বিপদে পড়বে তুমি। সেটার জন্য প্রস্তুত হয়ে নাও। আমার জীবন চলে গেলেও আমি আপনার পরিবারের সাথে বেইমানি করতে পারবো না। আপনার পরিবার আমাকে আশ্রয় দিয়েছে, সেখানে যদি আমি তাদের সাথে বেইমানি করি তাহলে সেটা কীভাবে হতে পারে? আমি এটা কোনোদিনও করতে পারবো না। আপনি যা ইচ্ছা করতে পারেন, আমি আমার সিদ্ধান্তের উপর অটুট আছি। রিমা তখন রাগ করে আমার সামনে থেকে চলে গেল। আমিও তখন সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালাম না, চলে আসলাম রিয়াকে পড়ানোর জন্য। রিমা এবার অনার্স থার্ড ইয়ারে পড়াশোনা করছে এবং রিমার বোন রিয়া এবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছে। তাদের বাড়িতে আমি থেকে পড়াশোনা চালিয়েছি। এখন বর্তমানে আমি চাকরির সন্ধানে আছি, কিন্তু আমি চেয়েছিলাম এখান থেকে চলে যেতে। তাদের বাবা এই এলাকার একজন নামকরা ব্যবসায়ী। তিনি আমাকে যেতে দিচ্ছেন না। তিনি আমাকে সন্তানের মতো ভালোবাসেন। তিনি চান আমি যেন এখানে থাকি এবং রিয়ার পড়াশোনায় সাহায্য করি। আমি মাস্টার কমপ্লিট করেছি, বর্তমানে চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছি। তবে আমি এখানে কোনোদিন আসতে চাইতাম না। আমার পরিবারের সবাই মারা গেছে একটা মহামারীতে আক্রান্ত হয়ে। সেখানে শুধুমাত্র আমি বেঁচে ছিলাম এবং আমার বাবা রহমান আঙ্কেল অর্থাৎ রিয়ার বাবার সাথে একসাথে পড়াশোনা করেছেন, বিজনেস করেছেন। সেই জন্য তিনি আমাকে তার বাসায় নিয়ে এসেছেন এবং তার বাসায় আশ্রয় দিয়েছেন। এখন আমি কীভাবে তার সাথে বেইমানি করতে পারি? এর চেয়ে বড় কথা হলো রিমার চরিত্র ভালো না। সে বিভিন্ন ছেলের সাথে সম্পর্ক করেছে, অনেকের সাথে শারীরিক সম্পর্ক পর্যন্ত করেছে। এখন আমার পিছনে পড়েছে। নিশ্চয়ই এর পিছনে তার কোনো উদ্দেশ্য আছে, কিন্তু আমি সেই ব্যাপারে কিছুই জানি না। কিন্তু আমি তার সাথে কোনোদিন সম্পর্ক করতে পারবো না। এমনিতে রিয়াকে আমার একটু পছন্দ, কিন্তু আমি সেটা নিজের মনের ভিতরে আগলে রেখেছি। শুধুমাত্র আঙ্কেলের সাথে বেইমানি করতে হবে এই জন্য। এটা আমি কোনোদিন কারোর সামনে প্রকাশ করব না, কারণ এটা যদি প্রকাশ করি তাহলে আঙ্কেল হয়তো কষ্ট পেতে পারেন। তিনি আমাকে আশ্রয় দিয়েছেন, আমার কোনো চাকরি নেই। তিনি কেন ওনার মেয়েকে আমার হাতে তুলে দিবেন? এর চেয়ে বড় কথা হলো আমার বাবা মা কেউ পৃথিবীতে বেঁচে নেই। তারা দুজনেই অনেক সুন্দরী, তাই তাদের জন্য অনেক ভালো ছেলেরা অপেক্ষা করে বসে আছে। অন্যদিকে তাদের বাবা অনেক বড় একজন ব্যবসায়ী। তবে এই বাড়িতে আরও একজন মানুষ আমাকে একদম পছন্দ করতে পারে না, সেটা হচ্ছে রিয়ার মা। তিনি ভাবেন হয়তো আমি তাদের সম্পত্তিতে ভাগ বসাবো, কিন্তু আমি সেটা কোনোদিনও আশা করি না, কারণ এটা আশা করাটাও পাপ। আরেকজনের সম্পত্তির উপর কেন লোভ করব? আমাকে যে খেয়ে পড়ে বাঁচার সুযোগটা দিয়েছে এটাই অনেক বেশি। এর চেয়ে বেশি লোভ করা আমার জন্য অনেক বড় অন্যায়। কিন্তু এই কথা তিনি বিশ্বাস করতে চান না। তিনি ভাবেন হয়তো আমি সবার সামনে মুখোশ পরে আছি,
তার সামনে সেটা প্রকাশ করছি না। আমার ভিতরে ভিতরে সম্পত্তি দখল করার ইচ্ছা আছে। এখন যদি এই মুহূর্তে আমি বলি আমি রিয়াকে পছন্দ করি, তাহলে তিনি ভাববেন হয়তো এটার কারণেই করতেছি, সেই জন্য আমি এটা কারো সামনে প্রকাশ করি না। এর মধ্যে রিমার ঝামেলা শুরু হয়েছে কয়েকদিন থেকেই। আমি লক্ষ্য করছিলাম আমার সাথে রিমা অদ্ভুত আচরণ করছিল এবং সেটা আজকে পূর্ণ ফলাফল লাভ করল। আমি বুঝতে পেরেছি তার পেছনে কোনো একটা কারণ আছে, কিন্তু কী সেই কারণ সেই ব্যাপারে আমার কোনো ধারণা নেই। আমি আনমনে রিয়াকে পড়াচ্ছিলাম, তখন রিয়া হঠাৎ করে বলে উঠল, হ্যালো শুভ ভাইয়া, তুমি আজকে এরকম করতেছো কেন? মনে হচ্ছে তোমার আজকে ভালো লাগছে না। মন খারাপ কেন? আপু তোমাকে কি খারাপ কিছু বলেছে? আমি দেখেছি আপু তোমাকে কিছু একটা বলছিল। কি বলেছে? আমি তখন তার দিকে তাকালাম। কি বলবো তাকে? সত্যি কথা বলা কোনোদিনও উচিত নয়। আমি তখন তাকে বললাম, আরে কি বলবে, এমনি জিজ্ঞাসা করছিল। তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, তুমি তোমার পড়াশোনায় মনোযোগ দেওয়ার, সামনে এইচএসসি পরীক্ষা। ভাইয়া প্লিজ বলেন, আমি বুঝতে পারছি আপু তোমাকে খারাপ কিছু বলেছে। আমি আব্বুকে ভালো করেই চিনি, সে তোমার সাথে ভালো ব্যবহার করবে না, এটা আমি খুব ভালো করেই জানি। তাই তুমি সত্যি করে বলো, কি বলেছে আপু তোমাকে? আরে রিয়া, তুমি অযথা চিন্তা করতেছো। আমাকে রিয়া কি বলবে? উনি শুধু আমাকে এমনি জিজ্ঞাসা করছিলেন তোমার পড়াশোনার ব্যাপারে। তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তোমার পড়াশোনার পিছনে আমার অনেক আশা ভরসা আছে, আবার অনেক কিছু জড়িয়ে আছে তোমার রেজাল্টের উপর। কি বলছে শুভ ভাইয়া? আমার রেজাল্টের সাথে তোমার কি সম্পর্ক? আমার রেজাল্ট ভালো হলে আমার আনন্দ হবে, খারাপ হলে আমার কষ্ট হবে, কিন্তু এতে তোমার কি আসে যায়? ওইটা বোঝার বয়স এখনও তোমার হয়নি রিয়া। যখন বোঝার বয়স হবে তখন তুমি নিশ্চয়ই এর মর্মটা বুঝতে পারবে। উফ শুভ ভাইয়া, আমি অনেক বড় হয়েছি, তুমি কথায় কথায় আমাকে ছোট বলো, এটা কিন্তু ঠিক না। তুমি বললেই আমি বুঝতে পারবো আমার রেজাল্টের সাথে তোমার কি সম্পর্ক। সেটা কি বললে অনেক বড় একটা অন্যায় হয়ে যাবে? শুনো রিয়া, তুমি যদি ভালো রেজাল্ট করো তবে আঙ্কেল আন্টির মুখ উজ্জ্বল হবে, এবং একজন শিক্ষক হিসেবে সেটা আমার কাছেও অনেক গুরুত্বপূর্ণ। এর চেয়ে বড় কথা হলো তোমাকে আমি এতদিন ধরে পড়াচ্ছি, তোমার প্রতি আমার একটা মায়া কাজ করে। যদি তুমি খারাপ রেজাল্ট করো তাহলে আমারই খারাপ লাগবে, আর যদি তুমি ভালো রেজাল্ট করো তোমার আম্মু আমাকে আর খারাপ ভাববেন না। তিনি ভাববেন হয়তো আমি তোমাকে ভালো করে পড়াচ্ছি না। তুমি যদি ভালো রেজাল্ট করে দেখিয়ে দিতে পারো তাহলে আন্টিও বিশ্বাস করবে যে আমি তোমাকে ভালো করে পড়াচ্ছি, আমি তোমাকে কোনো খারাপ পরামর্শ দিচ্ছি না। তুমি শুধু নিজের চেষ্টাটা চালিয়ে যাও, দেখবে তুমি নিজেই এটার জন্য অনেক সুফল ভোগ করবে। আমার এরকম কথা শুনে রিয়া কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো। আমি তার এরকম তাকানো দেখে কেমন একটা অবাক হলাম। তার এই তাকানোর মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে, কিন্তু এই মায়ার রহস্যের মধ্যে আমি জড়াতে চাই না নিজেকে, কারণ আমি যে অসহায়। আমি তাকে পড়ানো শেষ করে সোজা বাইরে চলে আসলাম। বাইরে এসে বসে আছি, ভাবলাম টিভি দেখি, সেই জন্য রিমোট নিয়ে সোফায় বসলাম। তখন আন্টি আমার পেছনে এসে দাঁড়ালেন এবং রাগী কণ্ঠে বলে উঠলেন, এই যে মহারাজ, এইখানে বসে এখন টিভি দেখা হচ্ছে? যদি উঠে গিয়ে বাড়ির বাইরেটা একটু পরিষ্কার করতে তাহলে তো একটু সুন্দর লাগতো বাড়িটা, কিন্তু উনি আসেন টিভি দেখা আর খাওয়া দাওয়া নিয়ে। এই বাড়ির মহারাজ তিনি। এই কথা শোনার পর আমি উঠে গেলাম লাফ দিয়ে, আর আন্টিকে বললাম, আন্টি কি করতে হবে আমাকে বলেন, আমি সেটাই করে দিচ্ছি। এতক্ষণ ধরে আমি কি চিৎকার করছি সেটা কি শুনতে পাচ্ছিস না? বাড়ির বাইরে যে এতটা ময়লা লেগে আছে, উঠানটা যদি একটু পরিষ্কার করতি তাহলে তো একটা কাজ হতো, কিন্তু কোনো কাজ না করে এভাবে যদি সারাদিন বসে থাকিস তাহলে কিভাবে হবে? আন্টি আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি দেখছি কি করা যায়। আমি এখনই গিয়ে সব কিছু পরিষ্কার করে দিচ্ছি। মুখে বড় বড় কথা না বলে কাজের কাজ করে দেখা, যা তাড়াতাড়ি যা, পুরোটা পরিষ্কার করবি। আমি তখন বাইরে চলে গেলাম। বাইরে গিয়ে পরিষ্কার করতে শুরু করলাম। তখন হঠাৎ করে সেখানে আঙ্কেল চলে আসলেন। আঙ্কেলকে দেখে আমি অনেক বেশি অবাক হলাম, কারণ আঙ্কেল অনেক বেশি রেগেছিলেন। তিনি তো এরকম মুখ করে থাকেন না।
এখন এরকম করে এদিকে আসছেন কেন? আমি তখন তার দিকে তাকিয়ে আছি। তিনি তখন বেশ রাগী কণ্ঠে আমাকে বলে উঠলেন, শুভ, তোমাকে কে বলেছে এই কাজগুলো করার কথা? তুমি নাম বলো, আমি তোমাকে বলেছি এখানে কাজ করতে হবে। তোমাকে শুধু একটা কাজ দিয়েছি, আমার মেয়েকে পড়ানোর। এর বাইরে তুমি আর কোনো কাজ করবে না। তুমি এই বাড়ির ছেলে, এইসব কাজ করার জন্য কাজের লোক আছে। কে বলেছে এইসব করতে? আমি বুঝতে পারলাম এখন আন্টির নাম বললে সমস্যা হতে পারে। সেই জন্য আঙ্কেলকে বললাম, আরে আঙ্কেল, আপনি ভুল বুঝতেছেন। আমাকে কেউ এই কাজ করার কথা বলেনি। আমি এই দিকটা ময়লা দেখে নিজে থেকেই পরিষ্কার করতে এসেছি। আসলে সব কাজ তো আর কাজের লোক মনে থেকে করবে না। আমি যেহেতু এই বাড়ির ছেলে, সেহেতু এই বাড়ির প্রতি আমার একটা দায়িত্ব আছে। আমি সেই দায়িত্বটাই পালন করছি। আঙ্কেল তখন আমাকে জড়িয়ে ধরলেন। আঙ্কেলের কাছেই আমি আমার বাবার আদর পেয়েছি। আঙ্কেল আমাকে অনেক বেশি ভালোবাসেন, নিজের সন্তানের মতো মনে করেন। তিনি তখন আমাকে জড়িয়ে ধরে বললেন, বাবা, তোমার কথাগুলো শুনলে আমার মন জুড়িয়ে যায়। তোমার বাবাও ঠিক এরকম কথা বলতেন, নিজের কাজ নিজে করতেন। কিন্তু তোমাকে কষ্ট করতে দেখলে আমার কষ্ট হয়। আমার কেন জানি মনে হয় আমি তোমার প্রতি যে দায়িত্ব পালন করার কথা, সেটা সঠিকভাবে পালন করতে পারছি না। আঙ্কেল, আপনি এটা কীভাবে বলতে পারলেন? আপনি আমাকে যেভাবে রেখেছেন সেভাবে তো মানুষ নিজের সন্তানকেও রাখে না। আপনার প্রতি আমি কীভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব? আমার বাবা নেই, আপনি আমাকে কোনোদিন বাবার অভাব বুঝতে দেননি। সেখানে আপনার এত দায়িত্ব পালনের উপরেও আপনি বলছেন যে আপনি আমার প্রতি দায়িত্ব পালন করতে পারছেন না। আমি সব জানি শুভ, তুমি আমার সাথে চালাকি করার চেষ্টা করো না। তোমার আন্টি তোমার সাথে কী রকম ব্যবহার করে সেটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু কি করব বলো, এখন যে আমার হাতে আর কিছুই করার নেই। তোমাকে এভাবেই থাকতে হবে। কি বলছেন আঙ্কেল? আন্টি আমার সাথে খারাপ ব্যবহার করবে কেন? আন্টি তো আমাকে সামান্য শাসন করে। নিজের মা থাকলে কি সন্তানকে শাসন করতো না? আন্টিকে তো আমি আমার মা ভাবি। সেই জন্য ওনার এরকম ব্যবহারকে আমি আমার মায়ের শাসন মনে করি। তাই এসবে আমার কষ্ট হয় না। সত্যি শুভ, তোমার মতো ছেলে পৃথিবীতে দুইটা হয় না। তুমি সত্যি অসাধারণ। এখন আর কাজ করতে হবে না, এখন চলে এসো। বিকেলে যদি ইচ্ছা হয় তাহলে কাজ করবে। এই রোদের মধ্যে কাজ করার কোনো দরকার নেই। চলো ভিতরে চলো। আমি তখন আঙ্কেলের সাথে ভিতরে চলে গেলাম। আঙ্কেল সামনে থাকলে আন্টি আমার সাথে অনেক ভালো ব্যবহার করেন। আমি গিয়ে ভিতরে বসলাম। একটু পর আন্টি খাবারের ব্যবস্থা করলেন। এভাবে এক সপ্তাহ কেটে গেল। আজ আবারও সবাই মিলে একসাথে খাবার খেতে বসছি। রিয়া, রিমা দুজনে আমার সামনে। আমি কোনো কথা বলছি না, নিচের দিকে তাকিয়ে খাবার খাচ্ছি। তখন হঠাৎ করে আঙ্কেল বলে উঠলেন, শুভ বাবা, তোমার তো এখনো চাকরি হয়নি। তুমি এক কাজ করো, তুমি আমার সাথে অফিসে চলো। আমার অফিসটা আমি একা সামলাতে পারছি না। তুমি যদি থাকো তাহলে আমার জন্য সেটা অনেক সুবিধাজনক হয়। আমি অনেক দিন থেকে চাইছিলাম তোমাকে এই কথাটা বলবো, কিন্তু কিছুতেই বলতে পারছিলাম না। এই কথা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি আন্টির দিকে তাকালাম। আন্টি রেগে গেছেন, আমাকে ইশারা করছেন না বলার জন্য। আমি ওখানে আঙ্কেলকে কীভাবে না করব? আমি তখন আঙ্কেলের দিকে তাকিয়ে বললাম, আঙ্কেল, আমার তো ছোটোবেলা থেকেই ইচ্ছা শিক্ষক হব। সেই জন্য আমি কোনোদিন ব্যবসায়ী হওয়ার চিন্তা করিনি। এখন আপনি আমাকে হঠাৎ করে ব্যবসায় বসিয়ে দিবেন, আমার দ্বারা এসব সম্ভব নয়। আপনি একটু চিন্তা করে দেখেন। আমি তো তোমাকে ব্যবসার পুরো দায়িত্ব নেওয়ার কথা বলছি না, আমাকে একটু সহযোগিতা করার কথা বলছি। তুমি আমার সাথে ব্যবসায় চলো। যখন আমি তোমার বাবার সাথে প্রথমে ব্যবসা শুরু করেছিলাম তখন তো আমারও কিছু ছিল না। তোমার বাবার সাথে থাকতে থাকতে আমি ব্যবসা শিখেছি। হঠাৎ করে তোমার বাবা চলে গেলেন। আহা, এবার আমি আঙ্কেলকে কীভাবে না করব? আমি চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছি। আঙ্কেল হয়তো আমার বিষয়টা বুঝতে পারলেন। তখন আঙ্কেল বলে উঠলেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে কালকে থেকেই যেতে হবে না। তুমি একটু চিন্তা করে দেখো, কয়েকদিন পরে যদি মনে হয় আমাকে সহযোগিতা করার দরকার তাহলে তুমি আমার সাথে যেও। এখন অস্থির না হয়ে খাবার খাও। আঙ্কেলের কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলে খাবার শেষ করলাম। কিন্তু সেটা কতক্ষণের জন্য? আঙ্কেল যে আমাকে সময় বেঁধে দিয়েছেন
কয়েকদিন পর আঙ্কেল আবারও এই ব্যাপারে কথা বলবেন, তখন আমি কীভাবে তাকে না করব। ছোটবেলা থেকে তিনি আমাকে বড় করেছেন, এখন যদি তাকে না করি তাহলে সেটা কীরকম দেখায়। খাবার শেষ করে আঙ্কেল উঠে গেলেন। আমি, রিয়া আর রিমা সাথে আন্টি বসে আছি। তখন আন্টি আমাকে বললেন, শুভ, তুমি খাবার শেষ করে আমার সাথে দেখা করে যাবে, আর রিমা তুই আমার সাথে থাকবি। রিয়া, তুমি তোমার রুমে গিয়ে বিশ্রাম নাও, একটু পর উঠে পড়তে বসবে। আমি কিছুটা হলেও আন্দাজ করতে পারছি আন্টি আমাকে কী জন্য ডাকছেন, কি কথা বলবেন, কিন্তু কোনো কথা বললাম না, শুধু মাথা নাড়ালাম। একটু পরে খাবার শেষ করে আন্টির সাথে দেখা করার জন্য দাঁড়িয়ে পড়লাম। রিমা এবং আন্টি আমার কাছে আসলেন। আমি বুঝতে পারছি তারা অনেক বেশি রেগে আছেন। আন্টি তখন আমাকে বললেন, তাহলে শুভ, তুমি তো তোমার উদ্দেশ্য সফল করে নিচ্ছ, তাই না? আস্তে আস্তে আমাদের ব্যবসায় হাত দেওয়া শুরু করেছ। আমি প্রথম থেকেই জানতাম তোমার এটাই উদ্দেশ্য। তুমি তোমার আঙ্কেলকে বুঝিয়ে আমাদের ব্যবসাটা দখল করার জন্য এখানে এসেছো। আন্টির কথা শুনে আমি নিচের দিকে তাকিয়ে বললাম, আন্টি, আমার এটা কোনোদিনও উদ্দেশ্য ছিল না এবং এখনও উদ্দেশ্যও নয়। আমি আঙ্কেলের ব্যবসায় জয়েন হতে চাই না, কিন্তু আঙ্কেলকে আমি কীভাবে না করব? আমি যতটুকু পারবো দূরে থাকার চেষ্টা করব, কিন্তু আঙ্কেলকে তো আমি না করতে পারবো না। দেখো শুভ, আমাদের সাথে চালাকি করার চেষ্টা করো না। আমি আর আম্মু ভালো করেই জানি তুমি কি জন্য এখানে এসেছো, তাই তোমাকে বলছি, যদি বাবা তোমাকে বলে ব্যবসায় জয়েন হওয়ার কথা, তাহলে তুমি না বলে দিবে। যদি না বলো তাহলে কিন্তু আমাদের থেকে খারাপ আর কেউ হবে না। তুমি কি জন্য এসেছো সেটা আর কেউ বুঝতে পারুক আর না মারুক, আমি আর আমার আম্মু ভালোই করে বুঝতে পারছি। দেখুন, আপনারা যেটা মনে করছেন সেটা সম্পূর্ণ ভুল। আপনারা মনে করছেন আমি আপনাদের ব্যবসা দখল করার চেষ্টা করছি, কিন্তু বিশ্বাস করেন আমার জীবনে কোনোদিনও ইচ্ছা নেই বা ছিল না ব্যবসা করব। আমি শুধু এখানে থাকছি আঙ্কেলের জন্য, নাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যেতাম। আঙ্কেল যদি বলতেন এই বাড়ি থেকে চলে যাওয়ার কথা, তাহলে আমি সঙ্গে সঙ্গে এই বাড়ি থেকে চলে যেতাম, কিন্তু আঙ্কেল আমাকে এখানে রেখেছেন। আমি আঙ্কেলকে কষ্ট দিয়ে যেতে পারবো না। আমাদের সামনে মিথ্যে নাটক করার চেষ্টা করবি না। তুই কি জন্য এখানে আসিস সেটা আমরা জানি, আর বাবা বললেও যে তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি না সেটাও খুব ভালো করেই জানি। তাই এইরকম মিথ্যে নাটক না করে যেটা বলছে সেটা শোন। বাবা যখন বলবে তোকে অফিসে বসার কথা, তুই সরাসরি না করে দিবি। আপনি এটা কীভাবে বলতে পারলেন? যে মানুষটা আমাকে ছোটোবেলা থেকে এত বড় করেছে তাকে আমি কীভাবে না করব? তার মুখের উপর না করাটা আমার কাছে কেমন জানি মনে হচ্ছে। এর চেয়ে ভালো কথা যদি আমি এই বাড়ি থেকে চলে যেতে পারতাম, কিন্তু আঙ্কেলকে কষ্ট দিয়ে কোনোভাবে যেতে পারছি না। তোমাকে আমি একটা কথা ভালো করে বলে দিচ্ছি, সেটা কান খুলে শুনে রাখো। তোমার আঙ্কেল যাই বলুক না কেন, তুমি কোনো দিন ব্যবসায় নিজেকে জড়াতে যাবে না। যদি ভুলেও তোমাকে আমি আমাদের ব্যবসায় জয়েন হতে দেখি, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আর তোমার আঙ্কেল কি করতে চান সেটা আমিও দেখে নেব। বলে আন্টি চলে গেলেন আঙ্কেলের রুমে, আর আমি সোজা চলে আসলাম আমার রুমে। আমার কিছুই ভালো লাগছে না। আমি তাদেরকে কোনোভাবে বোঝাতে পারছি না যে আমার তাদের ব্যবসার উপর কোনো লোভ নেই, কিন্তু তারা একটা ভুল ধারণা পোষণ করে বসে আছে। আমি নিজের রুমে এসে চুপচাপ বসে রইলাম। ওইদিকে আন্টি চলে গেলেন আঙ্কেলের কাছে, গিয়ে আঙ্কেলের সামনে দাঁড়িয়ে বললেন, তুমি শুভকে দিয়ে আর কি করাতে চাইছো? ছেলেটাকে ছোটবেলা থেকে এত বড় করলাম, এখন আবার তাকে ব্যবসায় জয়েন করাতে চাইছো? কয়েকদিন পর বলবে সেটা তাকে দিয়ে দেওয়ার কথা। তুমি এটা কিভাবে করতে পারলে? দেখো রোমানা, আমি এই জায়গায় আসার পেছনে শুভর বাবার অনেক অবদান আছে। শুরুতে আমি ব্যবসা কোনো কিছু বুঝতাম না, সে আমাকে এত বড় একটা ব্যবসায়ী হতে সহযোগিতা করেছে। মানুষটা মারা গেছে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যই আমি শুভকে এখানে রেখেছি এবং তাকে পড়াশোনা করিয়েছি। এই ব্যবসা যখন শুরু করেছি তখন শুভর বাবা আমাকে টাকা দিয়েছিল, তাই এখন যদি আমি শুভকে কিছু দিই তাহলে সেটা আমি তাকে দেওয়া হবে না, এটা তার প্রাপ্য। তার মানে তুমি কি বলতে চাইছো? শুভকে তুমি ব্যবসাটা দিয়ে দেবে? শোনো, আমার দুটো মেয়ে আছে, যদি আমার মেয়েদের কোনো কিছু কম হয় তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না।
তুমি কি করতে চাইছো সেটা আমি খুব ভালো করেই জানি। দেখো, তুমি যেটা ভাবছো সেটা সম্পূর্ণ ভুল ধারণা। আমি আমার মেয়েদের উপর কোনো দিন অন্যায় করিনি, আর সামনেও করব না। তাদের অধিকার যতটুকু, তাদের প্রাপ্য যতটুকু, ততটুকু আমি তাদেরকে দিব। এরপর যেটা বাকি থাকবে সেটা আমার থাকবে। আমি আমার জিনিস কাকে দিব কাকে দিব না সেটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। তাহলে তুমিও শুনে রাখো, যদি তুমি কোনো কিছু দাও তাহলে কিন্তু অনেক খারাপ কিছু হয়ে যাবে, তখন কিন্তু সব হারাতে হবে। এমনিতেই আমার দুটো মেয়ে আছে, তাদের জীবন আছে, তাদের শখ আহ্লাদ আছে। তাদেরকে ছেড়ে তুমি রাস্তার একটা ছেলেকে তুলে এনে এভাবে সব দিয়ে দিতে চাইছো? রোমানা, মুখ সামলে কথা বলো। ও রাস্তার কোনো ছেলে না, ও আমার বন্ধুর ছেলে। তোমাকে কতদিন বলেছি তাকে তুমি অপমান করে কথা বলবে না? আর আজকে শুভ যাই বলুক না কেন, আমি শুভকে দেখেছি বাইরে উঠান পরিষ্কার করছিল। এই কাজটা ওকে কে করতে বলেছে সেটাও আমি জানি। সে যতই না করুক না কেন, আমি সেটা ভালো করেই বুঝতে পেরেছি এই কাজ তুমি তাকে করতে বলেছো। তাকে আমি দেখেছি আমার মেয়েকে পড়াবে, সেই জন্য। আমি বলি নাই যে সে আমার বাড়ির কাজের লোক। আমি কি বাড়িতে কাজ করি না? বাড়িতে কাজ করলে কি কাজের লোক হয়ে যায়? আমি যে এত দিন থেকে কাজ করতেছি বাড়িতে, প্রত্যেকটা কাজ আমাকে দেখতে হয়। কই সেই কারণে কি আমি কাজের লোক হয়ে গেছি? সারা দিন বাড়িতে বসে থাকে, দুটো কাজ করলেও তো দুটো টাকার উপকার হতো, সেটা না করে বাড়িতে বসে খাওয়াচ্ছ। কয়েকদিন পর যখন পিঠে ছুঁড়ে বসিয়ে সব কিছু নিয়ে যাবে তখন বুঝবে। নিয়ে গেলে আমার সব কিছু নিয়ে যাবে, তোমার তো কোনো কিছু নিয়ে যাবে না। তোমার বাবার বাড়ি থেকে তো কোনো কিছু নিয়ে আসোনি। আমি আমার কষ্ট করে জমা করেছি, এই ব্যাপারে যদি কোনো কথা বলো তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। তখন কিন্তু আমিও তোমাকে ছেড়ে কথা বলবো না। কি তুমি আমাকে হুমকি দেওয়ার চেষ্টা করতেছো? শুনে রাখো, আমি তোমার হুমকিতে ভয় পাই না। তাদের দুজনের মধ্যে ঝগড়া হতে শুরু করলো। এদিকে আমি আমার রুমের মধ্যে শুয়ে আছি। যে করেই হোক এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এই বাড়িতে থাকলে আরও সমস্যার সৃষ্টি হবে। আঙ্কেল তো বাসার বাইরে চলে যান, বাড়িতে তো থাকতে হয় আমাকে, আন্টির সাথে। সেই জন্য আন্টির এসব ব্যবহার আমার কাছে অসহ্য মনে হচ্ছে। হঠাৎ করে আমার রুমে কারো উপস্থিতি টের পেলাম। আমি সামনে তাকিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। আমি তখন তার দিকে তাকিয়ে দেখলাম সে কান্না করছে। আমি তখন তাকে বললাম, কী ব্যাপার রিয়া, তুমি কান্না করছো কেন? কেউ তোমাকে কিছু বলেছে? বলো আমাকে। আমি আমার জন্য কান্না করছি না শুভ ভাইয়া, আমি নিজের কানে শুনেছি আম্মু এবং আপু তোমাকে কি কথা বলছিল, তাই তুমি আমার থেকে একটুও লুকানোর চেষ্টা করবে না। আমি তখন তার কথা শুনে অবাক হয়ে গেলাম। তার মানে কি সে লুকিয়ে কথাগুলো শুনছিল? আমি তখন তার দিকে এগিয়ে গেলাম, গিয়ে তাকে বললাম, তুমি কেন এটা করলে? তুমি আমাদের কথা কেন শুনেছিলে? আর তুমি কি ভাবছো তোমার আম্মু আর আব্বুর কথা শুনে আমি কষ্ট পেয়েছি? না রে পাগলি, আমার এসবে কষ্ট হয় না। তারা ঠিক কথাই বলেছেন, সবার ধারণা এরকম হয়, কিন্তু আমি যে ব্যতিক্রম তা বুঝাতে পারছি না। আমি জানি ভাইয়া তোমাকে সবাই খারাপ কথা বলে, কিন্তু বিশ্বাস করো আমি আর আব্বু তোমাকে অনেক বেশি পছন্দ করি। আমরা কোনো দিন তোমার ব্যাপারে এইরকম ধারণা করি না। আপু আর আম্মু এমনি এমনি তোমাকে খারাপ কথা বললো। তোমাকে আর আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তোমার পরীক্ষা শেষ হলেই আমি চলে যাব এখান থেকে। তখন আন্টি এমনিতেই বুঝে যাবে আমি সৎ ছিলাম। আমি কোনোদিন ব্যবসা দখল করতে চাইনি। শুভ ভাইয়ার এই কথা শোনার পর আমার কান্না চলে আসলো। আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তাকে অনেক বেশি ভালোবাসি। আমি তখন বললাম, না শুভ ভাইয়া, প্লিজ এরকম করো না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, প্লিজ এখান থেকে যেও না, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তুমি বিশ্বাস করো আমাকে। আমি তখন তার কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম। সে কি বলতে চাইছে? আমি তাকে পছন্দ করি এটা কোনোদিনও কাউকে বলিনি। তবে কি সে নিজে থেকে আমাকে পছন্দ করে? কিন্তু এটা কোনোদিন সম্ভব না। তখন তাকে বললাম, রিয়া, তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? তুমি কি বোঝাতে চাইছো আমাকে? এটা কোনোদিনও সম্ভব না।
আমি আঙ্কেলের সাথে কখনো বেইমানি করতে পারবো না। শুভ ভাইয়া, তোমার চাকরি হয়ে গেলে তো আর কেউ তোমাকে এই ব্যাপারে কোনো কথা বলতে পারবে না। তখন আমি আব্বুকে বোঝাবো, তুমি কোনো চিন্তা করো না। তুমি এসব বুঝতে পারছো না রিয়া। তোমরা এখনও ছোট, তাই আবেগের বসে পাগলামি করছো। এখন টাগলামি করো না, আমার জীবনটা ধ্বংস করবে এবং তোমাদের জীবনও ধ্বংস করবে। আমি আর কোনো কথা শুনতে চাই না শুভ ভাইয়া, আমি তোমাকে চাই এবং তোমার অপমান আমি সহ্য করব না। আমি আব্বুর সাথে কথা বলবো এই ব্যাপারে, আব্বুকে জিজ্ঞেস করব আম্মু তোমাকে কেন অপমান করে। আব্বুর কাছেও সেটা আমি জানতে চাইবো, তুমি কোনো চিন্তা করো না। আরে পাগলামি করিস না। আমি তোকে কতবার বললাম আমার চাকরি নেই। আমার যখন চাকরি হয়ে যাবে তখন আমি আঙ্কেলকে সব কিছু খুলে বলবো। না, আমি এটা মেনে নিব না। আমি তোমাকে খুব ভালো করেই জানি, তুমি আমার থেকে লুকিয়ে চলে যাবে তোমার চাকরি হলে। আমি তোমাকে যেতে দিব না। আমি আব্বুর সাথে কথা বলবো। আমি তোমাকে ভালোবাসি এবং তুমিও আমাকে ভালোবাসো, সেটা আমি খুব ভালো করেই জানি। কে বলেছে আমি তোকে ভালোবাসি? আমি তোকে ভালোবাসি না, শুধু পছন্দ করি। আর মানুষ যে কোনো কাউকে পছন্দ করতে পারে, সেখানে যে তাকেই বিয়ে করতে হবে, তাকেই ভালোবাসতে হবে এরকম কোনো কথা নেই। রিয়া তখন অবাক করে দিয়ে আমার ডায়েরিটা আমার সামনে ধরলো। আমি তখন কি বলবো কিছুই বুঝতে পারছি না। সে এটা কীভাবে পেল? রিয়া তখন আমার সামনে এটা ধরে বলল, এবার মিথ্যে কথা বলো দেখি, তুমি কতটা মিথ্যে কথা বলতে পারো। এই পুরো ডায়েরিতে তুমি আমার কথা লিখেছো। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাহলে কেন এত মিথ্যে কথা বলছো? আমি তো তোমাকে ভালোবাসি। চলো না, আমরা দুজন এখান থেকে পালিয়ে চলে যাই। আমার মাথা কাজ করছিল না, আমি কি করব। আমি তখন তাকে বললাম, দেখো রিয়া, পাগলামি করো না, এটা কোনোদিন সম্ভব নয়। আঙ্কেল আমাকে ছোট থেকে বড় করেছেন। আজকে যদি আমি পালিয়ে যাই তাহলে আঙ্কেলের সম্মান চলে যাবে। আমি কোনোদিন পারবো না। আমি যদি মরে যাই এরপরেও আঙ্কেলের ইজ্জত নিয়ে টানাটানি করার সাহস আমার নেই। তাহলে কি তুমি এখানেই থাকবে আর আম্মু আর আপুর অত্যাচার সহ্য করবে? তারা তোমাকে কতটা অত্যাচার করে, কত অপমান করে, এরপরেও তুমি এই বাড়িতে পড়ে আছো আমার পড়াশোনার কথা চিন্তা করে। আমার পড়াশুনো দিয়ে কি হবে? আমি পড়াশুনো করে কি করব? চাকরি করব? তোমার তো চাকরির প্রয়োজন নেই, আমার তো চাকরির প্রয়োজন নেই। আমি তো তোমার বউ হতে চাই। পড়াশুনো করে যদি মনে হতো যে আমি একটা চাকরি করব, তাহলে হয়তো পড়াশুনো করতাম, কিন্তু পড়াশোনা করে কোনো লাভ নেই। যা করেছি তাই যথেষ্ট। রিয়া, তুমি এখনও অনেক কিছু জানো না, অনেক কিছু বুঝো না। এগুলো তোমাকে তোমার আবেগ করতে বলছে, কিন্তু বিশ্বাস করো, আমার এখানে থাকার পেছনে অনেক বড় কয়েকটা কারণ আছে। তার মধ্যে একটা হচ্ছে আঙ্কেল ছাড়া আমি কোনো কিছু করতে পারবো না। আঙ্কেল যদি আমাকে না বাঁচাতেন তাহলে ছোটোবেলায় পরিবারের মৃত্যুর পর হয়তো আমিও মারা যেতাম, এখানে আসতে পারতাম না। এই আঙ্কেলের কারণে আমি এতদূর আসতে পারলাম। আর তুমি আজ আঙ্কেল কষ্ট দিয়ে চলে যাওয়ার কথা বলছো আঙ্কেলকে। এই আঙ্কেলের কারণে আমি এতদূর আসতে পারলাম, আর তুমি আজ আঙ্কেলকে কষ্ট দিয়ে চলে যাওয়ার কথা বলছো। এটা কোনোদিনও সম্ভব না। তোমার আপু আর তোমার আম্মু যতই আমাকে অপমান করুক না কেন, আমি তাদের অপমান সহ্য করব, কিন্তু কোনোদিন আঙ্কেলের সম্মান ডোবাতে দিব না। এভাবে আমার কথা শুনে রিয়া আমার সাথে তর্কাতর্কি করলো। অনেক কষ্ট করে তাকে বুঝিয়ে আমি পাঠিয়ে দিলাম রুমের মধ্যে। এরপর দরজা বন্ধ করে কান্না করতে শুরু করলাম। কি করব, আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কিভাবে আমি এই ঝামেলা থেকে উদ্ধার হব? একদিকে রিমা, অন্যদিকে রিয়া, আবার আঙ্কেল বলছে তার অফিসে বসার জন্য, আন্টি বলছে সেখানে না বসার জন্য। এভাবে আমি কীভাবে চলবো? আমি তখন মাটিতে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে গেছি সেটা খেয়ালই নেই। সকালে যখন ঘুম ভাঙলো তখন দেখি মাটিতে পড়ে আছি, কোনো চিন্তা নেই। এভাবে যদি মাটিতে ঘুমিয়ে পড়তাম আর কোনোদিন যদি জাগ্রত না হতাম তাহলে হয়তো সমস্যার সমাধান হয়ে যেত। আমার কারণেই যত ঝামেলার উৎপত্তি এই বাড়িতে। ফ্রেশ হয়ে নাস্তা করে বাইরে বেরোলাম। আজকে আর একটা জায়গায় যেতে হবে, একটা কাজে।
কাগজপত্র নিয়ে সেখানে চলে গেলাম। এদিকে আন্টি আর রিমা প্ল্যান করতে বসেছে কীভাবে শুভকে বাড়ি থেকে বের করে দেওয়া যায়। শুভ এই ব্যাপারে কিছু জানে না। তখন রিমার মা তাকে বলল, রিমা যে করেই হোক শুভকে বাড়ি থেকে বের করতে হবে। যদি শুভকে বাড়ি থেকে বের করতে না পারি তাহলে আমাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কয়েকদিন পর বাড়ি ঘর সব কিছু তার নামে লিখে দেবে। এরপর দেখবি আমাদেরকে বাড়ি থেকে বের করে দিবে। এখন আমরা কি করব বল? তোকে কিছু একটা করতেই হবে। আমার ছোট মেয়েকে আমি বোঝাতে পারবো না, সে ওই ছেলেটার ভক্ত। ওকে এসব বুঝিয়ে কোনো লাভ নেই, তোকে কিছু একটা করতে হবে। আম্মু, তুমি কোনো চিন্তা করো না। তুমি বলার আগে থেকেই আমি কাজ শুরু করে দিয়েছি। আমি শুভকে বলেছি আমি তাকে ভালোবাসি। একবার শুভকে যদি আমার প্রেমের জালে ফাঁসাতে পারি তাহলে শুভ শেষ। না রিমা, এটা করলে হবে না। শুভ আমাদের এই প্ল্যানে কোনো দিন সাড়া দিবে না, কারণ সে তার আঙ্কেলকে অনেক বেশি ভালোবাসে। এই প্রস্তাবে কোনো দিন রাজি হবে, তাই আমাদেরকে আরও খারাপ কিছু করতে হবে। ওকে একদম সবার চোখে বিশ্বাসঘাতক বানিয়ে দিতে হবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব আম্মু? আপু তো তাকে অনেক বেশি করে, আমাদের কথা বিশ্বাস করবে না। আমি কি করব তুমি বলে দাও, আমাকে কি করতে হবে ওকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য? আমি যে কোনো কিছু করতে পারি। আমাদের কথা হয়তো তোর বাবা বিশ্বাস করবে না, কিন্তু চোখের দেখা তো বিশ্বাস করবে। তোকে কিছু একটা করতে হবে, এমন কিছু একটা যাতে তোর বাবা সব কিছু বিশ্বাস করে। আমি তোকে প্ল্যানটা বলে দিচ্ছি, এই প্ল্যান মতো কাজ করবি, দেখবি এমনিতেই সব কিছু ঠিক হয়ে যাবে। ওকে আম্মু, তুমি কোনো চিন্তা করো না। তুমি যেরকম বলছো আমি ঠিক সেই রকমই করবো। এবার দেখবো শুভ কিভাবে এই বাড়িতে থাকতে পারে, বাবার বিশ্বাস কিভাবে অর্জন করতে পারে। ওকে রাস্তায় থাকতে হবে, এই বাড়িতে ওর আর জায়গা নেই। কাগজপত্র সব ঝামেলা শেষ করে যখন বাসায় ফিরছিলাম তখন দেখলাম রিয়ার কলেজ ছুটি হয়েছে। তার কলেজের সামনে দিয়ে আসছিলাম, তখন হঠাৎ করে রিয়া আমাকে ডাক দিল। তার সাথে বান্ধবী নীলা ছিল। আমি কোনো কথা বলছি না, সোজা সামনের দিকে হেঁটে যাচ্ছি। তখন পেছন থেকে আমাকে ডাক দিয়ে বলল, শুভ ভাইয়া, তুমি আমাকে না নিয়ে চলে যাচ্ছ? ওয়েট করো, আমিও বাড়িতে যাব। তোমাকে দেখে আমি এইদিকে আসলাম, আর তুমি আমাকে না নিয়ে চলে যাও। উনি কি তাহলে শুভ্র ভাইয়া? তুই যার কথা এতদিন থেকে বলিস সত্যি অনেক কিউট। চুপ কর শয়তানি। আমার ভালোবাসার মানুষ আর একবার চোখ তুলে তাকাস তাহলে তোকে আমি শেষ করে দিব। আমি ওকে এত দিন থেকে আগলে রেখেছি, ওর দিকে একদম তাকাবি না। ও তোর দোলা ভাই। আচ্ছা ঠিক আছে, তোর জন্য ছেড়ে দিলাম। অন্য কেউ হলে কিন্তু আমি কেটে নিতাম। যা পছন্দ হয়েছে না আমার। আমি তাদের দুই বান্ধবীর দিকে তাকিয়ে আছি। আস্তে আস্তে কথা বলতে বলতে তারা সামনের দিকে আসলো, আমার সামনে এসে দাঁড়ালো। আমি তখন তাকে বললাম, কেন তুমি একা যেতে পারো না? তুমি আমাকে ডাকতেছো কেন? আমি কি তোমার সাথে যেতে পারি না? আমিও তো বাসার দিকে যাচ্ছিলাম, ভাবলাম দুজনে একসাথে চাই, কথা বলতে বলতে চলে যাব। রিয়া তার বান্ধবীকে বিদায় দিয়ে আমার সাথে যেতে শুরু করলো। আমরা রিক্সা করে যাচ্ছিলাম, হঠাৎ একটা ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে পড়লো রিক্সাটা। আমি কিছুই বুঝতে পারলাম না। রিয়া তখন রিক্সা থেকে নেমে পড়ল, এরপর আমার হাত ধরে টেনে নামালো। আমি কোনো কথা বলছি না, শুধু তার কথা মতো কাজ করছি। রিয়া তখন আমার আর তার জন্য 2 প্লেট ফুচকা অর্ডার করলো। আমি কোনো কথা বলছি না, চুপচাপ শুধু তার কর্মকাণ্ড দেখে চলেছি। এরপর খেতে শুরু করলো। তার মুখটা লাল হয়ে গেছে ঝালের কারণে। আমি তার দিকে তাকিয়ে আছি, অসম্ভব সুন্দর লাগছে তাকে। এই মুহূর্তে আমার কোনো কিছু মাথায় নেই, শুধু তাকে দেখার জন্য চোখটা ছটফট করছে। সেই জন্য তার দিকে তাকিয়ে আছি। আমরা খেয়ালই করিনি হঠাৎ করে রিমা আমাদের সামনে দিয়ে যাচ্ছিল। এই অবস্থা দেখে কিছু একটা চিন্তা করে চলে গেল। আমরা তখন বাসায় ফিরলাম। বাসায় ফেরার পর আমি রুমের মধ্যে চলে গেলাম। রিয়া যখন রুমে গেল তখন রিমা পিছন থেকে তাকে বলল, রিমা, শুভ তোর টিচার আর ও এই বাড়িতে আশ্রয় নিয়ে থাকে। তুই ওর সাথে কেন দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলি? তোর ব্যবহার দেখে আমি আশ্চর্য হয়ে যাই। মাঝে মাঝে মনে হয় তুই শুভর প্রেমে হাবুডুবু খাচ্ছিস। কি হয়েছে?
আমাকে খুলে বল। আজকে দেখলাম দুজনে দাঁড়িয়ে ফুসকে খাচ্ছিলি। আমি আপুর কথা কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না, তার দিকে তাকিয়েছিলাম। আমি জানি আপু বিষয়টা বুঝতে পেরেছে, সেই জন্য আমি তাকে বললাম ওর সাথে ছিলাম তো কি হয়েছে, আমি তার সাথে দাঁড়িয়ে ফুচকা খেতেই পারি। সে আমার কলেজের সামনে দিয়ে আসছিল, তখন তাকে দেখে আমি আটকেছি, এতে তোমার সমস্যা হওয়ার কি? রিয়া, তুই বিয়াদবের মতো কথা বলবি না। আমি তোর বড় বোন, তুই কি বলতে চাইছিস বুঝতে পারছিস? সেটা আমাদের বাড়িতে আশ্রয় নিতে, তাকে তুই তার সাথে কোনো সম্পর্কে জড়াতে পারিস না। এটা আমাদের পরিবারের কেউ কোনোদিনই মেনে নিবে না। হ্যাঁ, আমি করলেই তো দোষ। আর তুমি যে সেই দিন তাকে প্রপোজ করলে, তখন তো সব কিছু ঠিক ছিল। তখন তো সে তোমার বাড়ির কাজের লোক ছিল না, আমাদের বাড়ির আশ্রিত ছিল না, তখন এই বাড়ির মালিক ছিল। আর আমি করলেই তোমার সমস্যা, তাই না? বলো তোমার সহ্য হচ্ছে না, সে আমার সাথে কথা বলতে চেয়েছে, আমাকে ভালোবাসে, এটা তোমার সহ্য হচ্ছে না। কি বললি রিয়া? সে তোকে ভালোবাসে? এটা তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে? আমি আজকেই আব্বুর কাছে সবকিছু বলতেছি, দেখবো কিভাবে ওর সাথে তোর সম্পর্ক রাখতে পারিস। আমি আপুর দিকে অসহায় দৃষ্টিতে তাকালাম। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। আমি রাগের মাথায় কথাটা বলে ফেলেছি। আমি তখন তাকে বললাম, সে আমাকে ভালোবাসে না, আমি তাকে ভালোবাসি। তাই তুমি একটা কথা ভালো করে শুনে রাখো, সে আমার। আর তুমি তো আগে অনেক সম্পর্ক করেছো, তামিম ভাইয়ার সাথেও তোমার সম্পর্ক ছিল, তাহলে এখন কেন শুভ ভাইয়ার পেছনে পড়ে আছো? তাকে তো তুমি একদম সহ্য করতে পারো না, এরপরেও কেন তাকে তুমি ভালোবাসার কথা বললে? সেই দিন কেন তুমি তাকে প্রপোজ করলে? আমি তোর বড়, আমার কাছে তোকে কৈফিয়ত দিতে হলেও আমি তোকে কোনো কৈফিয়ত দিতে পারবো না। তাই একটা কথা কান খুলে শুনে রাখ, এইসব ভুলে যা। এখনো তোর অনেক পড়াশুনো করার দরকার, তাই তুই এসব সম্পর্কে জড়াবি না। আব্বু শুনলে অনেক বেশি রেগে যাবে, তাই তুই আমি যেটা বলছি সেটা শোন, নইলে আমি আম্মুকে সবকিছু বলবো গিয়ে। তুমি আম্মু কেন, অন্য কাউকে বললেও আমার কোনো আপত্তি নেই। আমি যেটা সত্যি সেটাই বলেছি। তুমি সম্পর্ক করতে পারলে আমি কেন পারবো না? আমি তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসুক বা না বাসুক, আমি আব্বুর সাথে কথা বলবো। নিশ্চয়ই আব্বু আমার ব্যাপারটা ভেবে দেখবে। তোর সাহস অনেক বেড়ে গেছে, তুই আমার সাথে বেয়াদবের মতো কথা বলতেছিস। আমি আম্মুর কাছে এখনই গিয়ে সব বলতেছি। আমি দেখবো তুই কিভাবে ওই ছেলেটার সাথে সম্পর্ক করতে পারিস। শুভর সাথে আমি তোকে কোনো দিনই রিলেশন করতেই দিব না। বলেই আপু চলে গেল আম্মুর কাছে। আমি রুমের মধ্যে বসে আছি, জানি না আপু আমার কাছে গিয়ে কি কথা বলল। তবে আম্মুকে দেখলাম অনেক রেগে আমার রুমের দিকে আসতেছে। আমি তখন আম্মুর দিকে তাকিয়ে আছি। আম্মু এসেই আমাকে মারতে শুরু করে। আমি বুঝতে পারলাম না এটা কেন হচ্ছে। আমি তখন কান্না করতে শুরু করলাম। আম্মু তখন আমাকে বলল, তোকে এই জন্য লেখাপড়া করিয়ে বড় করতেছি, তুই এই বাড়ির একটা আশ্রিত ছেলের সাথে সম্পর্ক করবি বলে? যাকে আমরা আশ্রয় দিয়েছি, যার কোনো বাড়ির ঠিক ঠিকানা নেই, জন্মের ঠিক ঠিকানা নেই, তার সাথে তুই সম্পর্ক করবি? আর সেটা আমরা মেনে নেব? এটা তুই চিন্তা করলি কিভাবে? আম্মু মুখ সামলে কথা বলো। তুমি শুভ ভাইয়ার নামে এরকম বাজে কথা বলতে পারো না। উনি খুব ভালো ছেলে, তার পরিচয় নিয়ে তোমার প্রশ্ন তোলার কোনো অধিকার নেই। এই কথাটা বলা মাত্র আম্মু আবারও আমাকে মারতে শুরু করলো। আমি তখন কান্না করছি। এটা দেখার পর শুভ এই রুমে আসলো। আমি তখন তার দিকে তাকিয়ে আছি। তাকে বললাম, শুভ ভাইয়া প্লিজ তুমি এখান থেকে চলে যাও। রিয়ার কান্না করা দেখে ধাক্কা খেলাম। বুঝতে পারলাম এখানে কোনো একটা ঝামেলা হয়েছে। সেই জন্য আন্টিকে বললাম, আন্টি রিয়া কান্না করছে কেন? কি হয়েছে? কি কোনো সমস্যা? আন্টি তখন তার হাতে থাকা লাঠিটি দিয়ে আমাকে মারতে শুরু করলো। আমি তখন আন্টির দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে কি হয়ে গেল সব কিছু? তো সকালে তো সব কিছু ঠিক ছিল, তাহলে হঠাৎ করে এরকম হয়ে গেল কেন? আন্টি তখন আমাকে মারতে মারতে বলল, তোর কত বড় সাহস, তুই আমার মেয়ের সাথে সম্পর্ক করার চেষ্টা করছিস?
আমার ছোট মেয়েটাকে তোকে বলেছিলাম পড়ানোর জন্য, আর তুই সেটাকে সুযোগ হিসেবে কাজে লাগালি। আমার মেয়ের সাথে সম্পর্ক করার চেষ্টা করছিস। এই বাড়ি দখল করার আর কত প্ল্যান করবি তুই? আমি তখন আন্টির কথা শুনে আন্টির দিকে তাকিয়ে আছি। এরপর মাথা নিচু করে ফেললাম। আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। এটা কীভাবে সম্ভব? এত সহজে আন্টি জেনে যাবে এটা আমি কল্পনা করতে পারিনি। এতদিন থেকে আমি সবার কাছ থেকে কথাটা লুকিয়ে রেখেছি, কিন্তু রিয়াকে আমি বলিও নি যে আমি তাকে ভালোবাসি। শুধু ডায়েরিতে লেখা দেখে সে বুঝতে পেরেছে, আর এটা সে বলে দিয়েছে। আমি মেনে নিতে পারছি না কোনো কিছু, কিন্তু তাকে এভাবে মারা দেখে আমার অনেক কষ্ট হচ্ছিল। সেজন্য আমি আন্টিকে বললাম, আন্টি ওকে এভাবে মারবেন না, ও ছোট মানুষ, ভুল করে ফেলেছে, সব ভুল আমার। আমি তাকে বলেছি, না হলে ও কি এরকম কথা বলতো? ও আবেগের বসে এরকম কথা বলে ফেলেছে। ওকে ক্ষমা করে দিয়ে যা শাস্তি দেওয়ার আমাকে দিন। হ্যাঁ মা, ও ঠিকই বলছে, এর শাস্তি তুমি ওকে দাও। কত বড় সাহস আমার বোনের সাথে সম্পর্ক করার চেষ্টা করে। ওকে তুমি বাড়ি থেকে বের করে দাও, নাইলে কয়েকদিন পর দেখবে এই বাড়ির মধ্যে ঝামেলা শুরু করবে। আজ তোর বাবা আসুক, দেখাবো কিভাবে এই ঝামেলাটা সমাধান করে। আমি আগেই বলেছিলাম এই ছেলেটাকে আমার বিশ্বাস নেই, যে কোনো সময় যে কোনো কাজ করে ফেলতে পারে। আজ আমার ছোট মেয়ের দিকে হাত বাড়িয়েছে, কয়েকদিন পর মেয়েটার সাথে খারাপ কাজ করার চেষ্টা করবে। তখন আমি কিভাবে বাঁচবো আমার মেয়েকে? আন্টির কথা শুনে আমি অনেক বেশি ভয় পেয়ে গেলাম। এখন আমি কীভাবে বাঁচবো? আঙ্কেল যদি এই কথাটা জানতে পারে তাহলে আমাকে অনেক খারাপ ভাববে। আমি তখন আন্টিকে বললাম, আন্টি প্লিজ, আমি ভুল করে ফেলেছি, এই কথাটা আঙ্কেলকে বলবেন না। আমি আর কোনোদিন রিয়ার আশেপাশে যাব না। আপনি যেরকম বলবেন ঠিক সেরকম করব। এরপরও প্লিজ বলবেন না আঙ্কেলকে কথাটা, উনি অনেক বেশি কষ্ট পাবেন। এই কাজটা করার আগে একবার চিন্তা করে দেখনি তোমার আঙ্কেল শুনলে কি ভাববে? এখন এসব কিছু চিন্তা করছো? আমি কোনো কথা শুনতে চাই না। আজকে তোমার আঙ্কেল আসুক, এরপর আমি কথা বলে দেখব তিনি কি চান। যদি তোমাকে রাখতে চান তাহলে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিতে হবে। অনেক বেশি চিন্তায় পড়ে গেলাম। এখন আঙ্কেলকে যে করে হোক ম্যানেজ করতে হবে, নাহলে অনেক বেশি কষ্ট পাবেন উনি। কিন্তু আন্টিকে কোনোভাবে বুঝাতে পারলাম না। বিকেলে বসে আছি, তখন হঠাৎ করে রিয়া আমার রুমে আসলো। আমি তখন তাকে দেখে বলে উঠলাম, কী ব্যাপার, এত বড় একটা ঝামেলা করার পরেও আবারও আমার রুমে এসেছো? আবার আরেকটা ঝামেলা করাতে চাও? প্লিজ শুভ ভাইয়া এরকম কথা বলে না। তোমার এরকম করে কথা বলা আমাকে অনেক বেশি কষ্ট দেয়। আপু তোমাকে নিয়ে বাজে কথা বলেছিল, সেই জন্য কথাটা বলে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আপু আসলে আমি কথা বলবো, তোমাকে আব্বু কিছুই বলবে না। আমি কথা দিচ্ছি, আপুকে আমি সব কিছু বুঝিয়ে বলবো। তুমি কি বুঝাবে আঙ্কেলকে? আঙ্কেলকে আমাকে বিশ্বাস করবে? তিনি আমাকে বিশ্বাস করে তোমাকে আমার কাছে পড়ার জন্য দিয়েছিলেন, কিন্তু তুমি আমার সাথে এরকম কেন করলে? এখন যদি আঙ্কেল আমাকে অবিশ্বাস করেন তাহলে এর দায়ভার কে নেবে? আমি এতদিন থেকে তোমাকে কথাটা বলিনি, এই কারণেই তুমি সবাইকে কথাটা বলে দিবে। এখন আঙ্কেল কি মনে করবে একবার চিন্তা করে দেখো। আমার এরকম কথা শুনে রিয়া হয়তো অনেক বেশি কষ্ট পেল। সে চলে গেল দৌড়ে রুম থেকে। আমি এখন কি করব? রাতের বেলা আঙ্কেল চলে আসলেন বাসায় আসার পর আন্টি তার কাছে চলে গেলেন। এরপর চিৎকার করতে শুরু করলেন। নিচে চিৎকার শুনে আমি বাইরে চলে আসলাম। আমি জানি এখন আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত চলে এসেছে, হয়তো আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, পাশে রিয়া এবং রিমা দাঁড়িয়ে আছে। আমি তখন আন্টির মুখের দিকে তাকিয়ে আছি, উনি কি বলেন সেটা শোনার জন্য। আন্টি তখন আঙ্কেলকে বললেন, তোমাকে অনেকবার বলেছিলাম এই ছেলেকে তুমি এতটা মাথায় উঠিও না, এরপর দেখবে আমাদের ওই ধ্বংস করে দিতে চাইবে। আজকে তোমার এই বন্ধুর ছেলে কি করতে চেয়েছে সেটা যদি একবার শুনো তাহলে মাথা ঘুরে পড়ে যাবে। তার কত বড় সাহস, আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছে। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? এই মাত্র ব্যবসায় আসলাম, তুমি কি সব শুরু করেছো? শুভ কেন এরকম করতে যাবে? ও যদি এরকম করতে চাইতো তাহলে অনেক আগেই করতে পারতো।
এখন এসব করার কি দরকার? ওকে আজকের থেকে এই বাড়িতে রাখিনি, অনেক দিন থেকে ও এই বাড়িতে থাকেই। যদি এরকম কিছু তার ইচ্ছা থাকতো তাহলে অনেক আগেই সে এসব পূরণ করতে পারতো। তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না, ওকে জিজ্ঞেস করো। দেখো ও রিয়ার সাথে কি করেছে। আজকেও রিয়ার সাথে ফুচকা খেতে গিয়েছে। রিমা না দেখলে তো আমি বিশ্বাস করতে পারতাম না এরকম কিছু হতে পারে। আমার মেয়ে আবার তাকে নাকি ভালোবাসে, দুজন দুজনকে ভালোবাসে। একবার চিন্তা করে দেখো। আঙ্কেল একবার আমার দিকে তাকালেন। আমি মাথা নিচু করে তাকিয়ে আছি। আঙ্কেলের চোখের দিকে তাকানোর মতো সাহস এখন আমার নেই। আমি যেটা করেছি অনেক বড় একটা অন্যায় করেছি, কিন্তু এটা কীভাবে বলবো? আমাকে কিছু বলতে না দিয়ে রিয়া আমার আগে আঙ্কেলের সামনে গিয়ে দাঁড়ালো। এরপর আঙ্কেলকে বলল, আব্বু, এতে শুভ ভাইয়ার কোনো দোষ নেই। শুভ ভাইয়ারা সব কিছু সবার থেকে লুকিয়ে রেখেছিলেন। তিনি আমাকে ভালোবাসতেন, কিন্তু কোনো দিন আমাকেও বলেননি আমিও তাকে ভালোবাসি। আজকে যখন আমার কলেজ ছুটি হয় তখন দেখলাম তিনি কোনো একটা কাজ থেকে ফিরছিলেন আমার কলেজের সামনে দিয়ে। আমি তখন তাকে বললাম তার সাথে বাসায় ফিরতে চাই। এরপর আমি তাকে জোর করে নিয়ে গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। এতে তার কোনো দোষ নেই। এরপর বাসায় আসার পর আম্মু সব কিছু করেছে। শুভ ভাইয়া অনেক ক্ষমা চেয়েছে, কিন্তু আম্মু এসব কথা শুনতে চায় না। তিনি অপেক্ষা করছিল কখন তুমি আসবে, এই কথাগুলো বলবে। কিন্তু আব্বু, তুমি শুনে রাখো, আমি শুভ ভাইয়াকে ভালোবাসি। বিয়ে যদি আমাকে দাও তাহলে শুভ ভাইয়ার সাথেই দিতে হবে। আঙ্কেল আমার দিকে তাকালেন। আমি মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে আছি। আঙ্কেলের সাথে এত বড় বেইমানি আমি করতে চাই না, কিন্তু আমি যে বিশ্বাসঘাতকতা করেছি আঙ্কেলের সাথে, এখন কীভাবে সামনাসামনি দাঁড়িয়ে কথা বলবো? আঙ্কেল তখন গভীর কণ্ঠে আমাকে জিজ্ঞাসা করলেন, ঠিক আছে, তোমার কথা তো শুনলাম। এবার রিয়া যেটা বলছে সেটা কি সত্যি শুভ বাবা? আমি তোমাকে কোনোদিন নিজের সন্তানের চেয়ে কম কিছু ভাবিনি। এখন তুমি আমাকে বলো, রিয়া যেটা বলছে সেটা কি সত্যি? যদি সত্যি হয় তাহলে সত্যি কথা বলবে, আর যদি মিথ্যা হয় তাহলে বলো, আমাকে ভয় পেও না। লজ্জায় আমার মরে যেতে ইচ্ছা করছিল। আমি এত বড় বিশ্বাসঘাতকতা কীভাবে করতে পারলাম আঙ্কেলের সাথে? আমি তখন আঙ্কেলের কাছে গেলাম, গিয়ে তার পা জড়ি ধরে কান্না করতে শুরু করলাম। এরপর বললাম, আঙ্কেল আমি বিশ্বাসঘাতকতা করেছি আপনার সাথে, কিন্তু কি করবেন বলেন? প্রথম যখন এই বাড়িতে এসেছিলাম তখন থেকে রিয়াকে আমার ভালো লাগতো, কিন্তু তখন ছোট ছিলাম, সেই জন্য কোনো কিছু প্রকাশ করিনি। বড় হওয়ার পরেও আমি লুকিয়ে রেখেছি, কোনো দিন এই কথা কাউকে বলতে চাইছিলাম না। কিন্তু আমি ডায়েরিতে লিখে রেখেছিলাম রিয়ার ব্যাপারে অনেক কিছু। হঠাৎ করে ডায়েরিটা একদিন রিয়া পেয়ে যায়। এরপর আমাকে বলতে শুরু করে সেও নাকি আমাকে ভালোবাসে। এরপরের কাহিনী তো আপনি জানেনই, কিছু বলবো না। আমাকে যে শাস্তি দিবেন সেই শাস্তি আমি মাথায় পেতে নিব। কিন্তু একটা কথা বলতে চাই আঙ্কেল, আমার আপনার এই সম্পত্তির প্রতি কোনো কিছু লোভ নেই। আমি রিয়াকে ভালোবাসি, এটাই সত্যি, কিন্তু আমি কোনোদিন আপনাকে কষ্ট দেওয়ার কথা চিন্তাও করতে পারি না। সেই জন্য এই কথাটা লুকিয়ে রাখতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে এটা প্রকাশ পেয়ে গেল, কী হবে এটা আমি জানি না। কান্না করে আঙ্কেলের দিকে তাকিয়ে আছি। আঙ্কেল চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছেন। কি বলবো, আঙ্কেলের মনে কি চলছে সেটা আমি জানি না। তিনি তখন আমাকে ধরে উঠালেন, এরপর আমার দিকে তাকিয়ে বললেন, আমি তোমার সততার মুগ্ধ বাবা, কিন্তু তোমার উচিত ছিল ব্যাপারটা আমাকে জানানোর। আমি তোমাকে কি বলবো সেটা চিন্তা না করে উচিত ছিল সত্যিটা আমাকে বলা। তুমি আমাকে সেটা না জানিয়ে অনেক বড় একটা ভুল কাজ করেছো। তোমাদের ভালোবাসায় আমি কোনোদিন বাধা দিব না। তোমার যেটা ইচ্ছা সেটা করতে পারো। আমি তোমাকে সেই স্বাধীনতা দিয়েছিলাম, আর ভালোবাসা কোনোদিন খারাপ হতে পারে না, অন্যায় হতে পারে না। আর তোমার মতো একটা ছেলেকে আমি আমার মেয়ের জন্য মেনে নেব না, এটা তুমি কিভাবে চিন্তা করলে? তুমি একটু সাহস করে আমাকে ব্যাপারটা জানাতে পারতে। এই কথা শোনার পর আন্টি একরকম রেগে এগিয়ে আসেন। আন্টিকে এরকম রেগে আমাদের দিকে এগিয়ে আসা দেখে আঙ্কেল বললেন, রোমানা, তুমি তোমার বড় মেয়ের ব্যাপারে যে সিদ্ধান্ত নিবে সেটা আমি মেনে নিব, কিন্তু আমার ছোট মেয়ের ব্যাপারে আমি সিদ্ধান্ত নিব, এই ব্যাপারে তুমি আর কোনো কথা বলবে না।
আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি শুভর সাথেই রিয়ার বিয়ে দেব, তাই তুমি তার বিয়ের প্রস্তুতি নাও। যদি বিয়ের প্রস্তুতি নিতে কোনো আপত্তি থাকে তাহলে আমার বিয়ের প্রস্তুতি আমি নিতে পারবো। আমি শুভর সাথেই আমার মেয়ের বিয়ে দিব। শুভর মতো একটা ছেলে কোথায় খুঁজে পাবে বলো? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? এই ছেলেটাকে ছোটবেলায় এই বাড়িতে এনেছো, এরপর থেকে ছেলেটার পিছনে লেগে গেছো। যেদিকে যাচ্ছে সেদিকে তুমি তাকে সাপোর্ট করছো। কই, আমাদের তো কোনোদিন এভাবে সাপোর্ট করলে না, আমাদের কথা বিশ্বাস করলে না। আজকে আমি তোমাকে বিচার দিয়েছি, অভিযোগ করেছি তাদের ব্যাপারে, কিন্তু তুমি তাদের ভালোবাসা নামক এই নাটকটা মেনে নিচ্ছ। আমার মেয়েটাকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছ। এই ছেলেটার না আছে চাকরি আর না আছে কোনো কাজ, তুমি তার হাতে তুলে দিচ্ছ আমার মেয়েকে। এখন সে আমার মেয়েকে কিভাবে খাওয়াবে? সেটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। আমি শুভকে বলে দিয়েছি, ও চাইলে আমার অফিসে এসে চাকরি করতে পারে, এতে আমার কোনো আপত্তি নেই। তাকে আমার অফিসের দায়িত্ব আমি দিয়ে দিব, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু তাদের ভালোবাসায় আমি কোনো দিন বাধা দিব না, কারণ শুভকে আমি খুব ভালো করেই চিনি। ওকে আমি আমার মেয়ের জামাই হিসেবে মেনে নিয়েছি, তাকে আমি আমার মেয়ের জামাই বানাবো, এটা আমি আগের থেকেই চিন্তা করে রেখেছিলাম। আঙ্কেলের কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। আঙ্কেল এটা কি বলছেন? আমি ভেবেছিলাম আঙ্কেল হয়তো আমার ব্যাপারে খারাপ কোনো ধারণা করবেন, কিন্তু আঙ্কেল আমাকে এভাবে মেনে নেবেন এটা আমি কল্পনা করতে পারিনি। রিয়া তখন তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলেন। কান্না করতে করতে বলল, জানো বাবা, আজকে আম্মু আমাকে অনেক বেশি মেরেছে, শুভ ভাইয়াকেও মেরেছে, কিন্তু আমরা অনেক বেশি ভয়ে ছিলাম। তুমি কি বলবে? বিশ্বাস করো, তুমি যে কথাটা বললে এটা শোনার পর আমার আর কোনো কষ্ট নেই। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ বাবা। তোমার মতো বাবা পেয়ে আমি গর্বিত। লাভ ইউ বাবা। আরে পাগলি মেয়ে, কান্না করিস না। তোদের ভালোবাসায় আমি কোনোদিন আপত্তি করব না। তোরা একে অপরকে ভালোবাসিস, সেটা আমার জন্য আরও সহজ একটা ব্যাপার। আমি তোদের বিয়ে আগের থেকে ঠিক করে রেখেছিলাম, কিন্তু আজকে তোরা আম্মু যেটা করেছে সেটার শাস্তি তাকে পেতেই হবে। আমি তখন আঙ্কেলকে বললাম, আঙ্কেল এর কোনো প্রয়োজন নেই। আন্টি যেটা করেছেন এটা যে কোনো মা করত। নিজের মেয়েকে এরকম পথে দেখলে যে কোনো মায়ের রাগ হওয়ারই কথা, সেরকম আন্টিরও হয়েছে। তাই আন্টিকে কোনো খারাপ কথা বলবেন না দয়া করে। রিয়ার মা, দেখো তোমরা কি করেছো আর ছেলেটা কি করেছে তোমাদের জন্য। তোমরা ছেলেটাকে দিনের পর দিন অত্যাচার, অপমান, নির্যাতন করে যাচ্ছ, কিন্তু ও তোমাদের কথা কতটা চিন্তা করে একবার চিন্তা করে দেখো। এখনো সময় আছে, ছেলেটাকে মেনে নাও, এসব বাদ দাও, সবাই মিলেমিশে থেকো, জীবনে অনেক খুশি হবে। আমাদের সুখে থাকার কোনো দরকার নেই, তুমি থাকো তোমার মেয়ে আর মেয়ে জামাই নিয়ে সুখে। তুমি তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করো, কিন্তু একটা কথা শুনে রাখো, একদিন দেখবে এই ছেলে তোমার গলায় ছুরি ধরবে, তখন কান্না করেও পথ খুঁজে পাবে না। বলেই আন্টি আর রিমা চলে গেল। আমি আর রিয়া চলে আসলাম। রিয়া আজকে অনেক বেশি খুশি। তার খুশি দেখে আমারও অনেক খুশি লাগছিল। রিয়া আমাকে জড়িয়ে ধরে বসে আছে। আঙ্কেল এত সহজে সব কিছু মেনে নিবে এটা আমি কল্পনা করতে পারিনি। তবে আঙ্কেল আমাকে অনেক বেশি ভালোবাসেন, তার প্রমাণ আবারও দিলেন। তিনি নিজের মেয়েকে নিঃসন্দেহে আমার হাতে তুলে দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। এরকম একজন মানুষের বিশ্বাস আমি কি রক্ষা করতে পারবো আমি জানি না। ওদিকে আন্টি আর রিমা রুমে গিয়ে চিৎকার করতে শুরু করলেন। আন্টি তখন রিমার দিকে তাকিয়ে বলল, কিছুতেই এই বিয়ে হতে দেওয়া যাবে না। যে করেই হোক এই বিয়ের আগে আমাদেরকে কিছু একটা করতে হবে। আমাদের প্ল্যান বিয়ের আগে কাজ লাগাতে হবে। আমো, তুমি কোনো চিন্তা করো না, সামনেই তো তানিয়ার বার্থডে। আমাদের প্ল্যানটা সেদিনই কাজে লাগাতে হবে। তুমি চেক করে হোক আব্বু ক্যারিয়াকে একসাথে বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করো, বাকিটা আমি দেখে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদেরকে কালকে থেকে অভিনয় চালিয়ে যেতে হবে। কিছুতেই বুঝতে দেওয়া যাবে না আমরা এটা মেনে নিইনি। এমনভাবে অভিনয় করতে হবে যাতে মনে হয় আমরা এটা মেনে নিয়েছি। আর তানিয়ার বার্থডের 3 দিন বাকি আছে। এই
3 দিনের ভিতরেই যে করেই হোক ওকে বাড়ি থেকে বের করতে হবে। কিন্তু তুমি যে করেই হোক আব্বুর সাথে রিয়াকে পাঠিয়ে দাও মামার বাসায়। তানিয়ার বার্থডে শেষ হলে ওরা যেন ফিরে আসে, আর ফিরে আসার আগেই আমি কাজটা করে নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকেই সব কিছুর ব্যবস্থা আমি করতেছি। পরের দিন সকালে আঙ্কেল আমাদের সবাইকে ডাকলেন বিয়ের ব্যবস্থা করার জন্য, কোন দিন বিয়ে হবে এটা ঠিক করার জন্য। তখন আন্টি এসে আমার পাশে দাঁড়ালেন। এরপর আঙ্কেলের দিকে তাকিয়ে বললেন, যেটা হওয়ার হয়ে গেছে। আমিও রিয়াকে সুখী দেখতে চাই, শুভকে আমার মেয়ের জামাই হিসেবে মেনে নিতে চাই। তাই বিয়েটার ব্যবস্থা তানিয়ার বার্থডের পরেই হোক। তানিয়ার বার্থডে তো 3 দিন পরে। সেদিন আমার বাবার বাড়ির সবার সাথে কথা বলে বিষয়টা ক্লিয়ার করব। কথাটা শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম। বিশ্বাস করতেই পারছিলাম না। সবাই একে অপর দিকে তাকাচ্ছিলাম। এটা কীভাবে হতে পারে? আন্টি কীভাবে সব কিছু মেনে নিতে পারি? আঙ্কেল তখন আন্টির দিকে তাকিয়ে বললেন, তুমি কি সত্যিই সব কিছু মেনে নিয়েছো, নাকি এমনি এমনি এসব বলতেছো? যদি এটা তোমাদের কোনো প্ল্যান হয়ে থাকে তাহলে এটা বন্ধ করো, আর যদি সত্যি মেনে নিয়ে থাকো তাহলে তো ভালোই। তোমার কি মনে হয় আমি তোমার সাথে নাটক করছি এখানে বসে এসে? আমি সত্যি সব কিছু মেনে নিয়েছি। আমি আর রিমা কালকে অনেকক্ষণ চিন্তা করলাম, যা হবার তা হয়ে গেছে। রিয়া তো আমারই মেয়ে, আমিও তাকে সুখী দেখতে চাই। আমি তখন আন্টির কাছে গেলাম। আন্টি আমাকে জড়িয়ে ধরলেন। এই প্রথম মনে হয় আন্টি আমার সাথে ভালো ব্যবহার করলো। আমি তখন আন্টিকে জড়িয়ে ধরে কান্না করে বললাম, আন্টি বিশ্বাস করেন, আপনার এই ব্যবহারের জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করছি। আমি ভেবেছিলাম আপনি হয়তো আমাকে কোনোদিন মেনে নেবেন না, কিন্তু বিশ্বাস করেন আজকে আমি অনেক বেশি খুশি হয়েছি। আমি তোমার সাথে অন্যায় করেছিলাম বাবা, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি এতদিন, কিন্তু এখন আমি তোমাকে মেনে নিয়েছি। তুমি আমার মেয়ের জামাই হতে চলেছো। আশা করি আমার মেয়েটাকে তুমি ভালো রাখবে। আন্টি আমি কথা দিচ্ছি, আমি আমার জীবন দিয়ে দেব। এরপরেও রিয়াকে ভালো রাখার চেষ্টা করব। এই ব্যাপারে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। তাহলে এই কথাই রইল। 2 দিন পরে যেহেতু তানিয়ার বার্থডে, সেই দিন রিমা আর আমি গিয়ে শপিংটা শেষ করে আসব। রিয়া যা কিনতে হবে সেটা পরে গিয়ে শুভর সাথে কিনে নেবে, আর এখন আমি আর রিমা শুভর সাথে গিয়ে বাকি যা কেনাকাটা আছে শেষ করে আসব। আর তুমি একটা কাজ করো, তুমি রিয়াকে নিয়ে চলে যাও তানিয়ার বার্থডেতে। মেয়েটা কেউ যায়নি, দেখলে অনেক বেশি কষ্ট পাবে। তোমরা দুজনে গিয়ে বলবে আমরা ব্যস্ত, আর আসার সময় রাতের বেলা তাদেরকে নিয়ে আসবে। পরের দিন আমরা একসাথে সবাই বসে ঠিক করব কোন দিন বিয়ে দেওয়া যায়। কিন্তু শুধু আমরা যাব কেন? শপিং তো 2-1 দিন পরেও করতে পারবো। তোমরা সবাই চলো একসাথে যাই। একসাথে গেলে অনেক ভালো হবে। মেয়েটা অনেক দিন ধরে অপেক্ষা করছি। না, আমি ওদের সাথে কথা বলেছি, যত তাড়াতাড়ি সম্ভব এই বিয়ের কাজটা শেষ করতে হবে, না হলে তো রিয়া পরীক্ষায় খারাপ করবে। রিয়ার পরীক্ষা কয়েকদিন পরে, সেটা কি ভুলে গেছো? আর মাত্র কয়েকদিন বাকি, এরপরে রিয়ার এইচএসসি পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 2 জন চলে যাব, গিয়ে তাদেরকে নিয়ে আসব। আমি তো ভুলেই গিয়েছিলাম তার পরীক্ষার ব্যাপারে। তোমরা তাহলে শুভকে নিয়ে সেই দিন চলে যাও শপিং করতে। আমি অনেক বেশি খুশি ছিলাম। আমি বিশ্বাস করতে পারছিলাম না কোনো কিছু। এটা কীভাবে হতে পারে? আন্টি কীভাবে সব মেনে নিতে পারে? তিনি তো কোনোদিন আমাকে মেনে নেননি। তাহলে হঠাৎ করে মেনে নেওয়ার কারণ কি? এসবের পেছনে কি কোনো কারণ আছে, নাকি সত্যি আন্টি আমাকে মেনে নিলেন? আমার কোনো কিছুই মাথায় ঢুকছে না। তবে যদি এটা সত্যি হয় তাহলে আমার থেকে সুখী আর কেউ হবে না। রিয়া আমার কাছে আসলো, এসে আমাকে জড়িয়ে ধরলো। এরপর বলল, শুভ বিশ্বাস করো, আমি কল্পনাও করতে পারছি না আম্মু এত সহজে সব কিছু মেনে নিবে। আম্মু অনেক বেশি রাগ দেখায় উপর দিয়ে, কিন্তু ভেতর থেকে আমাকে অনেক বেশি ভালোবাসে, তাই না? প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। তোমার আম্মুও তোমাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু তুমি হয়তো সেটা বুঝতে পারোনি। কিন্তু আন্টি দেখো সব কিছু মেনে নিয়েছে, এখন আর চিন্তা করতে হবে না আমাদের সম্পর্ক নিয়ে। কিন্তু তোমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে।
কয়েকদিন পর তো তোমার পরীক্ষা, তুমি পড়াশোনা ঠিকমতো করো। আচ্ছা, একটা কাজ করলে হয় না? আমি পড়াশোনা বাদ দিয়ে দেই, এই পরীক্ষা দিয়ে কোনো লাভ হবে কি? আমার আর পড়াশুনো করার কোনো দরকার নেই, আমি তোমার সাথে সংসার করব। আমি এত পড়াশুনো করার দিয়ে কি করব? চুপ, একদম চুপ। পড়াশোনার ব্যাপারে আমি কোনো ছাড় দিব না। পড়াশোনা করতে হবে, বিয়ে হলেই পড়াশোনা বাদ দিয়ে দিতে হবে এরকম কোনো কথা নেই। আর তুমি এতদিন কষ্ট করলে ফাইনাল পরীক্ষাটা না দিয়ে পড়াশোনা বাদ দিয়ে দিবে, এটা কীভাবে হতে পারে? আমি তোমাকে কোনোদিন পড়াশোনা বাদ দিয়ে দিব না। যতদিন না পর্যন্ত আমাদের বাবু হচ্ছে ততদিন পর্যন্ত তুমি পড়াশোনা করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বিয়ের পরেই আমাদের একটা বাবু আসবে, তখন কিন্তু পড়াশুনো বাদ দিয়ে দিব। মেয়ের সাহস কত, এই বয়সে বাবু নিতে চাচ্ছে। তুমি চুপচাপ পড়াশোনা চালিয়ে যাও, যখন আমার প্রয়োজন মনে হবে তখন আমি নিশ্চয়ই তোমাকে বলবো। হঠাৎ করে রিয়া আমার গালে কিস করে দৌড় দেয়। আমি তার এরকম পাগলামি দেখে তার দিকে তাকিয়ে আছি, কিন্তু রিয়া চলে গেল। আমি হাসছি মনে মনে। এভাবে দেখতে দেখতে আরও 2টা দিন কেটে গেল। আজকে আঙ্কেল আর রিয়া চলে গেছে। রিয়ার মামাতো বোনের বার্থডে সেখানে, আর আমাকে যেতে হবে শপিং মলে। সকাল হতে তারা গেল, আর আমি আন্টি আর রিমাকে নিয়ে চলে গেলাম শপিংয়ে। সেখানে গিয়ে কেনাকাটা করতে করতে বিকাল হয়ে গেল। বিকালে বাসায় ফিরে আসলাম। বাসায় ফিরে আসার পর আন্টি আমাকে বাজারে পাঠিয়ে দিল। আমি বাজার করে নিয়ে আসলাম। বাজার করে নিয়ে আসার পর অনেক ক্লান্ত লাগছিল। আন্টি যখন আমার সামনে শরবতের মতো কিছু একটা দিয়ে বলল, এই নাও, এটা লেবুর শরবত, শরীরের ক্লান্তি চলে যাবে। আজকে অনেক বেশি প্রেসার গিয়েছে তোমার উপর দিয়ে। আমি খুশি মনে হাতে নিলাম। খাওয়ার পরেই মাথাটা ঘুরতে শুরু করলো। আমি বুঝতে পারছিলাম না এটা কি হচ্ছে। তখন আমরা 3 জনে বসে কথা বলছিলাম। এখন স্বাভাবিক হয়ে গেছে এই সম্পর্কটা। হঠাৎ করে রিমা অজ্ঞান হয়ে পড়ে গেল। আন্টি তখন দৌড়ে গিয়ে তাকে ধরলেন। আমিও বেশ অবাক হলাম, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল কেন। আন্টি তখন আমাকে বললেন, বাবা শুভ, মেয়েটার কি হলো? তুমি তাড়াতাড়ি ওকে তুলে রুমে নিয়ে যাও, আমি ডাক্তারকে কল করতেছি। আন্টির কথা মতো আমি রিমাকে রুমে নিয়ে গেলাম। আমার মাথা ঘুরতেছে আর চোখ অন্ধকার হয়ে আসছে। আমি কিছুই বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে আমি নেশা করেছি। আমি তখন সামনে তাকিয়ে দেখলাম রিমা দাঁড়িয়ে আছে। আমি তখন অবাক হয়ে তাকে বললাম, কী ব্যাপার, তুমি দাঁড়িয়ে গেলে কেন? তুমি না অজ্ঞান হয়ে পড়ে গেলে? তার কথাটা শুনে আমার কেমন জানি হতে শুরু করলো। আমার মাথা কাজ করছিল না। আমার কথাগুলো কেমন জানি নেশাল হয়ে আসছিল। মনে হয় আমি মদ খেয়েছি। রিমা তখন আমাকে বলল, শুভ, তোমাকে অনেক বেশি কাছে পেতে ইচ্ছা করতেছে। চলো না, আমরা দুজন ভালোবাসার আছে হারিয়ে যাই। এই রিয়াকে বিয়ে করে তোমার কিছুই হবে না। ও এখনো ছোট্ট মানুষ, কিছুই বুঝে না। আমি তোমাকে অনেক সুখ দিব। আমি তখন রিমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। সরিয়ে দিয়ে বললাম, রিমা, তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আমি রিয়াকে ভালোবাসি, তাকে বিয়ে করতে যাচ্ছি কয়েকদিন পরে, আর তুমি এরকম কথা কেন বলছো? রিমা আমার কথা শুনলো না, আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। আমি তখন তাকে সরানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার মাথাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিল কেউ আমার মাথার ভিতরে কোনো কিছু একটা দিয়ে বাড়ি দিচ্ছে। আমি তখন তাকে বললাম, প্লিজ আমার উপর থেকে সরে যাও। তোমার স্পর্শ আমার কাছে অনেক খারাপ লাগছে। তুমি কেন এরকম করতেছো? তো অনেক সাহস, তুই এই বাড়িতে এসে আমার বোনকে বিয়ে করে বাড়ির দখল করার প্ল্যান করছিস। তুই কি ভেবেছিস আমরা কিছুই বুঝতে পারবো না? আমরা সব কিছু মেনে নিব? এটা কোনো দিনই হতে পারে না। তোকে শেষ করে দেওয়ার জন্য এইরকম করেছি। কালকে বাবা তোকে আর বিশ্বাস করবে না, তোকে বাড়ি থেকে বের করে দিবে। আজকে আমার সাথে তোকে রাত কাটাতে হবে। তার এরকম কথা শোনার পরেও আমি স্বাভাবিক ছিলাম। আমার মাথা কাজ করছে না। আমি কি বলছি আমি নিজেও জানি না। হাবল তাবল করে কথা বলছিলাম। আমার নিজের উপর নিজের কন্ট্রোল ছিল না। সে তখন তার লিপস্টিক আমার গালে কপালে মাখিয়ে দিল, আমার উপর উঠে গেল। আমি কি করব? সে আমাকে কিস করার চেষ্টা করলো। আমি তাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলাম। সে তখন রেগে গিয়ে একটা লাঠি নিয়ে আসলো, নিয়ে এসে আমাকে মারতে শুরু করলো। আমি তখন তার এত আঘাতের পরেও আমি হাসছি। আমি কি করছি আমি নিজেও জানি না।
হঠাৎ করে মনে হলো সব কিছু অন্ধকার হয়ে আসছে, আর কিছু মনে নেই, জানি না কি হয়েছে আমার সাথে। এদিকে আমি শুভকে ফেলে দিয়ে দেখলাম সে অজ্ঞান হয়ে গেছে। এখন আমার যে করে হোক আব্বুকে বিশ্বাস করাতে হবে, সেজন্য আমার জামার অনেক অংশ ছিঁড়ে ফেললাম। এরপর তার দিকে এগিয়ে গেলাম, গিয়ে বললাম, এবার দেখবো শুভ তুই কিভাবে বাঁচতে পারিস। আমাকে অপমান করা, এই বাড়ি দখল করার চেষ্টা করা, তাই না? আজকের পর থেকে বাবা আর তোকে বিশ্বাস করবে না। বাবা তোকে এই বাড়ি থেকে বের করে দিবে। যেভাবে তোকে এই বাড়িতে নিয়ে এসেছিল ঠিক সেইভাবে তোকে এই বাড়ি থেকে বের করে দিবে। বলেই আমি হাসতে শুরু করলাম। একটু পর আম্মু আসলো। আমি তখন আম্মুকে বললাম, সব কিছু ঠিক আছে তো? আম্মু তখন বলল, আব্বু আসতে চলেছে। আম্মু তখন অভিনয় করতে শুরু করলো, নিচে বসে কান্না করা শুরু করলো। আমি তখন চলে আসলাম উপরে, এসে কান্না করতে শুরু করলাম। মদের বোতলে রেখে দিলাম আমার রুমের মধ্যে। এদিকে আমি আর আপু তখন বাসায় ফিরে আসলাম। বাসায় ফিরে আসার সময় মামা মামি সবাইকে নিয়ে এসেছি, কারণ কালকে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলা হবে। আমরা গাড়িতে বসে আছি। তানিয়া আপু আমাদিকে বারবার কেমন করে জানি করে তাকাচ্ছিল। আমি তখন তাকে বললাম, কি ব্যাপার তানিয়া আপু, তুমি আমাদিকে এভাবে তাকাচ্ছ কেন? না, ভাবছি আমার আগে তুই বিয়ে করে নিবি। আমি তোর থেকে বয়সে বড়, কিন্তু তুই আমার আগে কাজটা সেরে নিয়েছিস। যদি শুভর মতো একটা ভালো ছেলে আমার জীবনে আসতো, তাহলে আমিও তাকে বিয়ে করে নিতে পারতাম। আমি তখন তার কথায় লজ্জা পেয়ে গেলাম। এরপর তার কানে কানে বললাম, আমার ভালোবাসার মানুষ এক বেশি, সে পৃথিবীতে একাই এসেছে, তাই তুমি এই আশা ছেড়ে দাও। তার মতো কাউকে পেলে সেটা আগলে রাখো। আর নিজের মা বাবার সামনে বিয়ের কথা বলতে লজ্জা লাগে না তোমার? মামি তখন আমাকে বলো, রিয়া, আমার মেয়েটা অনেক নির্লজ্জ। ওকে একটু লজ্জা শিক্ষা, কোথায় কি বলতে হয় কিছুই জানে না। নিজের মায়ের সামনে নিজের বিয়ের কথা বলতেছে, একটু লজ্জা নেই এই মেয়েটার। লজ্জা থাকবে কেন? আমার থেকে ছোট্ট একটা মেয়েকে তোমরা বিয়ে দিয়ে দিচ্ছ, কিন্তু আমার বিয়ে নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই। তোমাদের কি একটুও চিন্তা হয় না? তোমাদের বাসায় যে একটা মেয়ে আছে, তারও তো পছন্দের কেউ থাকতে পারে, তার সাথে তোমরা কথা বলে বিয়ের ব্যবস্থা করতে পারছো না? আমি তখন মামিকে বললাম, মামি এতক্ষণে বুঝতে পেরেছি তোমার মেয়ের বিষয়টা। ও কাউকে পছন্দ করে, তার সাথে কথা বলে ওর বিয়ের ব্যবস্থা করো, না হলে তোমার মেয়েটা আমার বিয়ে হতে দিবে না। তাড়াতাড়ি তার বিয়ের ব্যবস্থা করো। সত্যি তানিয়া, তুই কাউকে পছন্দ করিস? রিয়া যেটা বললো এটা কি সত্যি, নাকি এমনি মজা করতেছিস? তানিয়া আপু দেখলাম লজ্জায় লাল হয়ে গেছে। আমি তখন মামিকে বললাম, মামি তোমাকে আর কত বোঝাবো? তার মুখ দেখে কি বুঝতে পারছো না সে কাউকে পছন্দ করে? এখন এক কাজ করো, তাড়াতাড়ি তার বিয়ের ব্যবস্থা করো, না হলে কিন্তু পরে মেয়ে পালিয়ে যাবে। আব্বু আর মামা আমাদের দিকে তাকালেন। আমরা তখন চুপ হয়ে গেলাম। এরপর যখন বাসার ভিতরে ঢুকলাম, তখন আম্মু দেখলাম বসে কান্না করতেছে। আমি অবাক হয়ে গেলাম, আম্মু কেন কান্না করতেছে? আমরা তখন আম্মুর কাছে গেলাম। আম্মু কেন কান্না করতেছেন সেটা জানার জন্য। আম্মু তখন আমাকে দেখে জড়িয়ে ধরলেন আর আরও জোরে জোরে কান্না করতে শুরু করলেন। আমি তখন আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু কি হয়েছে, তুমি এভাবে কান্না করছো কেন? মারে, সর্বনাশ হয়ে গেছে। আমার দুই মেয়ে জীবন ছেলেটা ধ্বংস করে দিয়েছে। আমরা তাকে এতটা বিশ্বাস করেছিলাম, কিন্তু সে এইভাবে আমার মেয়েদের জীবন ধ্বংস করে দিবে এটা আমরা ভাবতেও পারিনি। কি হয়ে গেল আমার? আমার কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। আম্মু কি বলতে চাইছে কিছুই বুঝতে পারছি না। আব্বু তখন এগিয়ে এলেন আম্মুর দিকে, এরপর বলেন, কি বলছো তুমি? শুভ কি করেছি? তুমি কি সব আবল তাবল কথা বলতেছো? এটা কি তোমাদের কোনো প্ল্যান? আমি আগেই বুঝতে পেরেছিলাম তুমি কোনো একটা প্ল্যান করেছো। তুমি এভাবে মেনে নেওয়ার কোনো মানুষ না। হঠাৎ করে তুমি এত ভালো হয়ে গেলে কেন? এটাই আমি চিন্তা করছিলাম। এখনো তুমি আমাকে খারাপ ভাবতেছো?
কিন্তু তুমি একটা বারও চিন্তা করলে না আমি কেন এই কথাটা বলেছি। আজকে যখন তোমরা চলে গেলে, এরপর আমি আর রিমা শুভকে নিয়ে চলে গিয়েছিলাম শপিংয়ে। সেখান থেকে ফিরে আসার পর আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাই, মাথা ব্যথা করতে শুরু করে। তখন আমি রুমে গিয়ে শুয়ে পড়েছিলাম। একটু পর চিৎকার শুনতে পেলাম রিমার রুম থেকে। ওর চিৎকার শুনে আমি রুমের সামনে গিয়ে দেখি দরজা বন্ধ করা। ভিতর থেকে আমার মেয়েটার কান্না আমি শুনতে পাই। আমি অনেক চেষ্টা করেছি দরজা খোলার, কিন্তু কিছুতেই খুলতে পারিনি। ভিতরে আমার মেয়েটাও কান্না করছিল, এখনও ভিতরে বসে আছে। হয়তো আমার মেয়েটার কোনো ক্ষতি করে ফেলেছে ছেলেটা। আমার মেয়েটার সাথে এত খারাপ কিভাবে করতে পারলো? তোমরা বাসায় ছিলে না, আর আমি আমার রুমে ছিলাম। এই সুযোগে আমার মেয়েটার জীবনটা ধ্বংস করে দিল। আমার কথা শুনে আমি পাথর হয়ে গেলাম। এটা আমি বিশ্বাস করি না। আমি তখন আম্মুর সামনে গিয়ে বললাম, আম্মু, তুমি মিথ্যে বলছো, তাই না? এটা কিছুতেই হতে পারে না। শুভ এটা কোনো দিনও করতে পারে না। এটা তোমার প্ল্যান করে করেছো, তাই না? আমার শুভ কোনো দিন এরকম কাজ করতে পারে না। আমি ওকে বিশ্বাস করি। তোমরা আমার বিশ্বাস ভাঙতে পারবে না। তোমরা অনেক চেষ্টা করেছো ওকে বাড়ি থেকে বের করে দেবার। এটাও তোমাদের একটা প্ল্যান, তাই না? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে তোমরা প্ল্যান করেছো। এটা না হলে শুভ এরকম কাজ কোনোদিন করতো না। এর আগেও তো আমরা তাকে বাড়িতে রেখে গিয়েছিলাম এভাবে, কিন্তু কোনোদিন সে এরকম কোনো কাজ করেনি। তাহলে হঠাৎ করে এরকম করবে কেন? আর রিয়ার সাথে ওর বিয়ে ঠিক হয়ে গেছে, এরপরেও এরকম কাজ করবে, এটা কোনো দিনও হতে পারে না। আমার কথা বিশ্বাস না করলে আমার সাথে চলো, রুমে গিয়ে দেখতে পাবে ও কি করছে। কত বড় অন্যায় করেছে আমার মেয়েটার সাথে। আমার কথা তো তোমরা বিশ্বাস করছো না, তাহলে চলো আমার সাথে উপরে, এরপর দেখতে পাবে। আমার কথা শুনে কেন জানি মনে হচ্ছিল আমার সত্যি কথা বলছে। না হলে এইরকম করে তো বলতো না। আমি তখন সেখানে বসে পড়লাম। আবু তখন আমার কাছে আসলো। এর মধ্যেই তানিয়া আপু আমার দিকে তাকালো। এরপর আমার কাছে আসলো, এসে বলল, আরে তুই এইরকম ভেঙে পড়লি কেন? শুভ ভাইয়াকে আমরা সবাই বিশ্বাস করি, উনি এইরকম কোনো কাজ করতে পারে না। তুই আগে উপরে চল, আগে সব কিছু দেখ। এমনি এমনি আগে থেকে ভেঙে পড়বি না তো। হয়তো ফুপি আমাদের সাথে মজা করার চেষ্টা করছে। তাড়াতাড়ি চলো উপরে যাই, এরপর তুই কান্না করবি। তানিয়া আপুর কথা শুনে আমি তার সাথে যেতে শুরু করলাম। পিছনে আমার পরিবারের সবাই। আমি রুমের সামনে গিয়ে তো আরও বেশি কান্না করতে শুরু করলাম, কারণ রুমের দরজা বন্ধ। তাহলে কি আব্বু যেটা বলেছে সেটাই সত্য? আমি তখন আব্বু দিকে অসহায় দৃষ্টিতে তাকালাম। আব্বু তখন আমাকে বলল, আমার কেন জানি মনে হচ্ছে এটা তারা প্ল্যান করে করেছে, রুমের দরজা ভাঙতে হবে। হয়তো শুভকে তারা ভিতরে জোর করে আটকে রেখেছে, না হলে তো শুভ এরকম কাজ কোনোদিন করেনি। আর আমার ওর প্রতি বিশ্বাস আছে, ও কোনোদিন এরকম কোনো কাজ করতে পারবে না। এরপর আব্বু আর মামা দরজাটা ভেঙে ফেললো। দরজা ভেঙে যখন ভিতরে ঢুকলাম, ভিতরে ঢোকার পর আমি ধপাস করে মাটিতে বসে পড়লাম। আমার হাত পা পাথর হয়ে গিয়েছে। সামনের দৃশ্যটা আমি দেখতে পারছিলাম না। দুজনের মধ্যে আপু শুয়ে শুয়ে কান্না করতেছে। শুভ পাশে শুয়ে আছে, তার শরীরের ওপর কাপড় নেই, শুধুমাত্র একটা প্যান্ট পরে আছে। এটা দেখার পর আমি কান্না প্রচণ্ডভাবে করতে শুরু করলাম। আব্বু তখন আমার কাছে আসলো, এরপর আমার দিকে তাকালো। আমি আব্বুর দিকে তাকালাম, এরপর আব্বুকে জড়িয়ে ধরে বললাম, আব্বু, আমি এটা বিশ্বাস করি না। আমার চোখের সামনে যেটা হচ্ছে সেটা কোনো দিনও সত্যি হতে পারে না। শুভ আমার সাথে কোনো দিন বেইমানি করতে পারে না। আব্বু কোনো কথা বলছে না, শুধু আমার দিকে তাকিয়ে আছে। হয়তো আব্বুও বিশ্বাস করে নিয়েছে, কিন্তু আমি এটা কোনো দিন বিশ্বাস করব না, কারণ এটা কোনো দিনও হতে পারে না। আমার শুভ আমার সাথে কোনো দিন বেইমানি করতে পারে না। তখন আপু আমার সামনে আসলো, এসে বলল, রিয়া বোন আমার, আমি আমার ইজ্জত বাঁচাতে পারলাম।
ছেলেটা আমার সব কিছু কেড়ে নিল। তোরা বাসায় ফিরিস নাই, এই সুযোগে আমাদের সব কিছু ধ্বংস করে দেবার প্ল্যান করেছে শুভ, এবং সেটা করেও নিয়েছে। তোকে বিয়ে করবে আর আমাকে ধ্বংস করে দেবে। আমি তাকে অপমান করেছিলাম বলে আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এইরকম করলো। নেশা করে এসে আমার সাথে খারাপ ব্যবহার করেছে। আমি চাইলেও থামাতে পারিনি, অনেক চেষ্টা করেছি, কিন্তু সে আমাকে জোর করে ধর্ষণ করেছে। আমি তখন ঠাস করে আপুর গালে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। এরপর বললাম, তোমার কথা আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যে বলতেছো। কি বলি রিয়া? আমি মিথ্যে বলতেছি তাই না? আমি মিথ্যে বলবো আমার ইজ্জত নিয়ে? আমার কি এতটাই টাকা পড়েছে এরকম একটা ছেলের সাথে রাত কাটাবো? আমি কোনোদিনও চাইনি তোর ক্ষতিও। আমি তো সবকিছু মেনেই নিয়েছিলাম, কিন্তু এরপরও ও কেন এরকম করলো? চোখের সামনে কেউ কি নিজের ইজ্জত বিলিয়ে দেওয়ার চেষ্টা করে? আমি কি এতটাই নির্লজ্জ হয়ে গেছি? আমি কি নিজের ব্যাপারে এত খারাপ কথা বলবো? আমার ইজ্জত আছে, আমি জানি এই ঘটনার পর কেউ আমাকে বিয়ে করবে না। আমাকে হয়তো আত্মহত্যা করে মরতে হবে। কেউ কি নিজের ইচ্ছায় মরে যেতে চায়? আপু, তুমি কি দেখতে পাচ্ছ কি করেছে আমার সাথে? তোমার সামনে তাকিয়ে দেখো কি অবস্থায় আছে। ওকে একবার ঘুম থেকে তুলে দেখো কতটা নিষ্ঠুর আচরণ করেছে আমার সাথে। আমি মনে হচ্ছিল ঘুমিয়েছিলাম, কিন্তু মাথা প্রচণ্ড ব্যথা করছে। হঠাৎ করে চোখে মুখে পানির ছিটা পড়তেই আমি চোখ মেলে তাকালাম। সামনে তাকিয়ে দেখি আঙ্কেল, আন্টি, রিয়ার মামা মামি, রিমা, রিয়া, তানিয়া সবাই দাঁড়িয়ে আছে। আমি তাদের দিকে তাকালাম, এরপর আমার দিকে তাকালাম। আমার শরীরে কাপড় নেই। আমি অবাক হয়ে গেলাম, কিন্তু আমার কোনো কিছু মনে নেই। আমার কেমন জানি হতে শুরু করলো। আমি সামনের দিকে তাকিয়ে আঙ্কেলকে দেখে আঙ্কেলের দিকে তাকালাম। আঙ্কেল তখন ঠাস করে আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তবুও আমি আঙ্কেলের দিকে তাকিয়ে আছি। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। আমি তখন তাকে বললাম, আঙ্কেল, আপনি আমাকে মারলেন কেন? আমি তো কোনো কিছু করিনি। আপনি হঠাৎ করে আমার গায়ে হাত তুললেন কেন? আমি এখন কি আপনার গায়ে হাত তুলবো? শুভর এরকম কথা শুনে আমি বুঝতে পারলাম সে এখনো নেশার মধ্যে আছে, কিন্তু আমি কোনো কথা বলছি না। আমি শুধু আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতেছি। আব্বু তখন বুঝতে পারলাম সে এখনো নেশার মধ্যে আছে। মামা তখন জোর করে তাকে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে দিলেন। এরপর নেশা কাটানোর জন্য তাকে লেবুর রস পান করালেন। আস্তে আস্তে সে যখন হুঁশে আসলো তখন আমার দিকে তাকালো। আমি তখন কান্না করতেছি। আমার যখন মাথা ঠিক হলো তখন আমি বুঝতে পারলাম আমি কোনো বিপদের মধ্যে আছি। আমি কি করতে যাচ্ছিলাম সেটা একটু চিন্তা করে দেখলাম। এত বড় কাজ আমি কীভাবে করতে পারলাম? সত্যি কি রিমার সাথে এরকম খারাপ কাজ করেছি আমি? কিন্তু আমি তো ইচ্ছে করে এরকম করিনি। আমি তখন আঙ্কেলের কাছে গেলাম। এরপর আঙ্কেলের দিকে তাকিয়ে বললাম, আঙ্কেল, বিশ্বাস করেন আমাকে? কিন্তু আঙ্কেল আমার কোনো কথা না শুনে আমার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলেন। আমি তখন আঙ্কেলের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে দেখলাম আঙ্কেল রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। আঙ্কেলকে এতটা ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাতে কোনো দিন দেখিনি। আমি তখন তাকে বললাম, আঙ্কেল, বিশ্বাস করেন আমি কোনো অন্যায় করিনি। আমাকে বাধ্য করা হয়েছে এই অন্যায় কাজ করার জন্য। আঙ্কেল আমার কোনো কথা না শুনে আবারও আমাকে মারলেন। আমি তখন আঙ্কেলের দিকে তাকিয়ে কান্না করতে শুরু করলাম। আঙ্কেল তখন আমার গলা চেপে ধরে বললেন, পর কোনো দিন আপন হয় না, এটার প্রমাণ আবার হয়ে গেল। আমি তোকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম। আমার বন্ধুর ছেলে বলে তোকে আমি কোনোদিন কারোর সামনে পরিচয় দেইনি, বলেছি আমার ছেলে। আমি কোনোদিন তোকে নিজের সন্তানের চেয়ে তোকে কম ভালোবাসিনি, বরং বেশিই ভালোবেসেছি। আমার সন্তানদের যেটা দেইনি সেটা তোকে দিয়েছি, কিন্তু তুই এটা কিভাবে করতে পারলি? কিভাবে আমার বিশ্বাস নিয়ে খেলা করতে পারলি? আঙ্কেল, একটাবার আমার কথাটা শুনুন, আমি এই কাজটা করিনি। চুপ, একদম চুপ, বিশ্বাসঘাতক বেঈমান। আর একটা কথা তোর মুখ থেকে আমি শুনতে চাই না। আমি তোকে ঘৃণা করি। এক্ষুনি তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। তোর মুখ আমি আর দেখতে চাই না। পর কোনো দিন আপন হয় না, সেটা তুই আজ প্রমাণ করে দিয়েছিস। আমি তোকে যতই আগলে রাখি না কেন, তোর ভিতরে যে পশুটা লুকিয়েছিল সেটা আবারও জেগে উঠেছে। এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি,
আমার মেয়ের সাথে এত বড় একটা অন্যায় কাজ করার আগে তুই একটা বারও চিন্তা করলি না? ছোটবেলা থেকে তোকে কিভাবে মানুষ করেছি, কেউ যখন তোকে নেয়ার জন্য রাজি হয়নি তখন আমি তোকে নিয়ে এসেছি, আমার সন্তানের মতো তোকে দেখেছি। আমার মেয়েকে বিয়ে করতে চাইছিস, আমি সেটাও রাজি হয়ে গেছি, কোনো আপত্তি করিনি। এরপরেও কেন আমার সাথে এত বড় একটা বিশ্বাসঘাতকতা করলি? আমি তখন আঙ্কেলের কথা শুনে আঙ্কেলের পায়ে পড়ে গেলাম। এরপর কান্না করতে শুরু করলাম। আঙ্কেল কি আমাকে ক্ষমা করে দিবেন নাকি বাড়ি থেকে বের করে দিবে? আমি কি আমার অপরাধের কারণে এই বাড়ি ছেড়ে চলে যাব, নাকি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো? সেটা জানতে হলে পরবর্তী সিজন দেখতে হবে। পরবর্তী সিজন খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তাই আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খুব তাড়াতাড়ি পরবর্তী সিজন চলে আসবে।